ওনার নামই প্রেমজিৎ সিরোহি, যিনি দিল্লিতে থাকেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তা না, আমি বলতে উনি হিন্দিত উনি কি না, আমরা বেরোলেন কেরালা নাকি? যখন ট্যুরে ছিলাম তখন ওই রেকর্ডটা করা হয়েছিল সমুদ্রে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ওই হিন্দিতে কিছু বুঝতে পেরেছে, কিছু হয়তো আমার যা মনে হলো সবটা শব্দটা সবকিছু খেয়াল করতে পারেনি তো। হুম হুম হুম। তা মূল বক্তব্য বলতে চাইছে ওর এখনো যেটা ধারণা যে এরা যেহেতু ভোটের মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এরা ইয়েটাই পুঁজিবাদী ব্যবস্থায় প্রতিষ্ঠা করবে। লক্ষ্যটা বলছে ঠিকই, কিন্তু মানে সমাজ বিকাশের যে ধারা তাতে দেখা যাচ্ছে যে এরা পুঁজিবাদের পক্ষেই, কারণ ভোটের মধ্যে দিয়ে গেলে ওইটাই হয়। এই তো ভোট ব্যবস্থাটা পুঁজিবাদীদেরই তৈরি করা, এইটা হচ্ছে একটা কথা। তারপর আমাকে পাঠালো, বলে ভালো করে একটু দেখে। তা আজকে আমি আবার এসছে দেখে চায়ের দোকানে, তখন ওদের সাথে কথা বললাম। তো তখন ওইটাই আর কি রিপিট করতে চেষ্টা করলো অনেকবার। মনে হয় একবার তো বসতে হতে পারে, এইটাই এক। আর আর সন্ধ্যার সময় আমি আরেকটা দেখলাম, যেটা আমি এক ভদ্রলোককে আজাদগড়ের অশোক চৌধুরী বলেছিলাম ওনার কথা, উনি কবিতা টবিতা লেখে টেখে, হ্যাঁ, সাহিত্য সম্মেলন করে বেড়ায় আর কি। আচ্ছা, অশোক চৌধুরী। তো ওনাকে বলাতে উনি চাইলো আর কি। তা তোমার লাস্ট এই 2-3টে পাঠালাম আর কি। তার মধ্যে ছিল আমার মনে হয় ওই যে যাদবপুরের যে ছেলেটি, তার সাথে একটা তোমার ইন্টারভিউ ছিল না, কি ব্যবস্থা, হেডলাইনটা ছিল দেবকল্পর সঙ্গে। হ্যাঁ দেবকল্পর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো ওই ছেলেটিকে, উপরের ছেলে যার সাথে কথা বলছিলে, যে কিছু কথা বলছে তার মানে তোমার সাথে, টপিকটা বললে আমি নিশ্চিত হতে পারি যে কে। টপিকটা যদি বলেন। বিকল্প ব্যবস্থা সম্পর্কে। আচ্ছা, ঠিক আছে, আমাকে বিষয়টা বলুন, কি বলতে চাইছে উনি। ও তাতে দেখলাম আমার মনে হয় এইটাও ও দেখেছে। এইটাতে ওর সাথে তোমার যা কথোপকথন, তুমি বইয়ের মধ্যে আমি যা পড়েছি বা জানি, বুঝতে পেরেছি, তোমার যেটা নাকি উত্তমের সাথেও কথা বলছে। প্রথম কথা উত্তমকে বললাম, প্রথম কথা মাছের সাথে মিললো কি মিললো না বা কতটা মিললো সেগুলি পরে। প্রথমে মানে তোমাদের কথা বললাম, বা বিক্রম যে ওই রঞ্জিত সিং এর যে বক্তব্য, তাতে বলা কি আলটিমেটাম হচ্ছে যে সাম্যবাদী ব্যবস্থা, মানে মুদ্রাহীন অর্থ ব্যবস্থা, এবং মানুষ তার প্রয়োজন অনুযায়ী উৎপাদন করবে এবং সমাজের, এবং প্রয়োজন অনুযায়ী তার বন্টন হবে, এবং সমস্তটাই সাধারণ মানুষ নিয়ন্ত্রণ করবে স্বাধীনভাবে। এই জায়গা, সেখানে শোষণ থাকবে না। একটা সময় সেখানে ব্যক্তি মালিকানাও সেইভাবে থাকবে না। কিন্তু এই স্তরে যাওয়ার আগে হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যাবে কি করে, এটা ওদের ধারণা যে ভোট ব্যবস্থার মধ্যে দিয়েই পরিবর্তনটা আনার একটা পদ্ধতি নিতে হবে, যেখানে হিংসা থাকবে না, রক্তক্ষয়, হিংসা, খুনখানি এসব থাকবে না। বিপ্লবের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তার বদলে এইভাবে শান্তিপূর্ণভাবে যাওয়ার পথই উত্তমজি বলেছে আর কি, বা মাধব রায় কথায় বলে। এটা আমি বললাম ওকে। এখানে আমি একটু বলবো নাকি? হ্যাঁ, আমি এক ছেলেটার কথা বলিনি, আমি তো উত্তমকে বললাম। ছেলেটার কথাটা বলছি, মনে হচ্ছে যাদবপুরের ছেলেটাও, তুমি আরেকবার দেখে পরে নয় বলবো। ও যেটা বলছে দেখি ঘুরে ফিরিয়ে, মানে এই যে অভয় কাণ্ডের ঘটনা উল্লেখ করেই মূলত বলছে যে আজকে ও কেন এরকম হয়ে গেল। ও তো একটা সাধারণ ঘরের ছেলে ছিল, হ্যাঁ, ওর এবং সাধারণ মানুষের এই সব বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া দরকার। এই বিষয়গুলো যাতে না করে, অন্যায় কাজ, ভুল কাজ না করে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা
বলেছে এবং সচেতন হওয়ার কথা বলেছে। তুমি দেখছি সেখানে বারবার চেষ্টা করছো, অ্যাকচুয়ালি হয় কেন, হচ্ছে কেন? এটা হচ্ছে রাষ্ট্রের ত্রুটি, মানে যেটা মানে যদি বইয়ের মধ্যে আছে যে ত্রুটি মানে রাষ্ট্রটা অসম্পূর্ণ, রাষ্ট্র ব্যবস্থাটা অসম্পূর্ণ। সেই সম্পূর্ণ ব্যবস্থার দিকে যেতে হবে, তার একটা ইয়ে দেওয়া আছে বা তার বৈশিষ্ট্যটা কিরকম হবে সেই সব বিষয়ে বলা আছে। এইবার ও দেখছি ঘুরিয়ে ফিরিয়ে ওই আর কি মানে সবকিছু ঠিকঠাক করতে হবে, মানে এই ব্যবস্থার মধ্যেই ঠিকঠাক করতে হবে, এই ব্যবস্থার মধ্যেই একে ঠিক করতে হবে, বোঝাতে হবে, বলতে হবে। তখন আমার মনে হয় এইসব দেখেই এরা বলতে চাইছে যে অ্যাকচুয়ালি এই রাষ্ট্র ব্যবস্থাটাকে রেখেই সব ঠিকঠাক করতে হবে, তার মানে বুর্জো ব্যবস্থা রেখেই ঠিকঠাক করতে হবে, মানে বুর্জো ব্যবস্থার পক্ষে আর কি। এইটা হচ্ছে আমার মনে হলো যে ওরা বারবার এটা এই জায়গাটা হিট করছে, কিন্তু আমি ওদের গতকালও বলেছি আজকেও বলেছি বোঝার চেষ্টা করো আসলে আলটিমেটাম লক্ষ্যটা কি। এই ছেলেটা তো লক্ষ্যটা বলছে না। আর দেখলাম ওকে ইয়েটা পড়ে ভিডিওটা দেখে, ও কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ্য তুমি যেটা বলতে চাও বা তোমরা যেটা যদি বইয়ে যেটা বলা আছে, আর আলটিমেটাম আমাদের লক্ষ্য হচ্ছে এইটা, সেটা হচ্ছে মুদ্রাহীন অর্থ ব্যবস্থা। হ্যাঁ, তাহলে তাই তো মার্ক্সবাদের সাথে বলছে কালকে যে মার্ক্সবাদের সাথে মিলে গেল, হ্যাঁ মিলে গেল, ওইটুকুন তো মিললই। একটা মুদ্রাহীন অর্থ ব্যবস্থা হবে যেখানে তাহলে শোষণও থাকবে না, মুদ্রাহীন অর্থ থাকবে সেখানে মালিকানাও থাকবে না একটা সময়, সেটা তো অনেক দূরের ব্যাপার। কিন্তু সেই স্তরে যাওয়ার আগে এই ব্যবস্থার মধ্যেই ভোট ব্যবস্থার মধ্যে দিয়ে, এই ব্যবস্থা মানে ভোট ব্যবস্থার মধ্যে দিয়ে সেখানে সশস্ত্র কোনো রকম বিষয় থাকবে না, বুঝিয়ে আর ভোটের পদ্ধতির মধ্যে দিয়ে সেই স্তরে ধীরে ধীরে যাওয়া। তাতে প্রথম দিকে মালিকানা থাকতেই পারে, যে পুঁজি আছে সে পুঁজিপতি সেও থাকতে পারে, তারপরে সে নিজের ট্রাভেলস তখন বুঝবে যে এর থেকে তো ওই লোকগুলো ভালো, তোমাদের কাছ থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি যে এরা তো আরো ভালোভাবে থাকতে পারে। আমি তো এত টাকার সব ব্যবসা বাণিজ্য করে অনেক অশান্তিতে আছে, আমার দরকার কি আছে? তো এরকম একটা ভাবনা চিন্তা নিশ্চয়ই একটা স্তর আসবে যখন, তখন তারাও হয়তো সেই জায়গা ছেড়ে ছেড়ে দিয়ে এইরকম একটা ব্যবস্থা মেনে নেওয়ার একটা জায়গায় যাবে। এটা এইবার বলো দেখি তুমি। হ্যাঁ, এ বিষয়ে উত্তমবাবু যে বলছিলেন তার শেষ বক্তব্য কি, মানে কি সিদ্ধান্ত? মানে উনি বলছেন যে এটা ওই যে পুঁজিবাদী বললাম ব্যবস্থাই যে হবে। আমার মনে হয় এই ছেলেটার কথাটাও বোধহয় শুনেছে, কিন্তু হুম। ছেলেটা কখনো তুমি যেমন বলতে বলতে বা আমিও তোমাকে বারবার বলি, কিন্তু তোমাকে কিন্তু আলটিমেটলি বোঝাতে গেলে, কারণ যারা নাকি মার্ক্সবাদে বিশ্বাসী একটা ভালো অংশ, বিশাল অংশ পশ্চিমবঙ্গে বিশেষ করে, তারা তো জানে যে সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে ওই রকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রেণীযুক্ত সমাজ ব্যবস্থা ইত্যাদি। এইবার সেটা যেতে হবে সশস্ত্র বিপ্লব, একটা সময় সশস্ত্র বিপ্লব হবে, তার আগে কেউ কেউ ভোটে যাচ্ছে, সে তার মনে করছে ভোট ব্যবস্থার মধ্যে দিয়ে বোঝানোর সুযোগ যদি থাকে, কিন্তু সেটাও এখন গিয়ে অনেকে মনে করেছে যে না এটাও ভুল, এটা করা যাচ্ছে না আর কি। সোজা কথা আন্দোলন সংগ্রামের কথাই বলতে হবে। এইটা উত্তমরা বলছে যে এই জায়গাটা ছেড়ে দিয়ে এই রাষ্ট্রের মধ্যে থেকেই রাষ্ট্রের মানুষের যে যে ত্রুটি বিচ্যুতি, মানুষ ভুল কাজ করছে, মানুষ অন্যায় কাজ করছে, হ্যাঁ, সেইটাকে তাকে বোঝাতে হবে যে মানে ধরো ধরো এই যে সেক্সুয়াল যে প্রবলেম গুলি মানে ঘটনাগুলি ঘটছে, সেটাকে ধরেই এই ছেলেটি দেখলাম বলেছে। তাহলে এই ছেলেটার শারীরিক চাহিদা বা ত্রুটি বিচ্যুতি সেইগুলো সচেতন নয়, সচেতন করা হয়নি যে এটা কি, যে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কতখানি এটা ব্যবহার করা যায়, না হলে পরে বেকারত্বের জ্বালায় সে তখন নানান ধরনের এই কাণ্ড কারখানা করে অন্যায়ের মধ্যে যায়, তারপরে তার বিচার হয়। কিন্তু যে ব্যবস্থার মধ্যে দেখলাম তুমি বলছো যে আসলে বিচারটা কি তাতে সমাধান হচ্ছে, হয় না, কারণ সিস্টেমটা পদ্ধতিটা থেকে যাচ্ছে, তার মধ্যে দিয়েই লোকগুলো এরকম করছে কাণ্ড কারখানা, নানান রকম অন্যায় খুন টুন ইত্যাদি ইত্যাদি। তো ব্যবস্থাটা যদি ঠিক না হয় তাহলে লোকটাকে শাস্তি দিয়ে কি করে হবে? এটা তোমার বক্তব্যের মধ্যে উঠে এসে দেখলাম। এখন বলার জায়গাটা এটাই যে নির্বাচনী পদ্ধতিতে গেলেও আলটিমেটাম তার সাথে সাথে যদি বলতে হয় আসলে আমরা তো ওই জায়গায় যাব, এইটা
সেই জায়গায় চূড়ান্ত জায়গায় যাওয়ার আগের এই পদ্ধতিতে যেতে হবে। সেটা কি হবে না হবে নামলে পরে বোঝা যাবে কতটা পারা যাবে, কারণ তারা তো আক্রমণ করতেই পারে, যারা বড় পুঁজিপতি বিশাল, তারা কেন এই সিস্টেমটার মধ্যে দিয়ে তারা বড় হয়ে তারা কেন ছেড়ে দেবে? তাদের মধ্যে অনেকে আক্রমণের পদ্ধতি লাইন নিতেই পারে, যেখানে হয় আর কি ঘটনাগুলো, আক্রান্ত হয়, আক্রমণ করে আর কি, জেলে আটকায়, খুন করে ওরা। সেই এইবার উত্তম হচ্ছে বলছে যে এই কথা, এর কথার মধ্যে দিয়ে, ভোট ব্যবস্থার মধ্যে দিয়ে আলটিমেটাম আসলে পুঁজিবাদী অবস্থায় যখন চাপ আসবে তখন ওই পুঁজিবাদী রক্ষার দিকেই চলে যাবে, সিস্টেম রক্ষার পক্ষেই চলে যাবে। সেটা তো পরের প্রশ্ন। এখন ওরা এইটা বলছে সেইটাকে ঠিক করো। এবার তখন তুমি বলতে পারো যে এটা আলটিমেটলি এটা এরকম হবে, সেটা অন্য কথা। কিন্তু ওরা যেটা বলছে সেইটা তো আগে তোমাকে বলতে হবে যে হ্যাঁ ওরা এইটা বলছে। সেই জায়গায় যদি তুমি বলায় বা বোঝায় ভুল হয়, তাহলে তো বাকি কাজগুলো বোঝাও ভুল হবে। এটা উত্তমকে বললাম। ওকে, ওকে। আপনার কাছে কি আমাদের ওই হলুদ বুকলেটটা কি গেছে? আপনি পড়েছেন কি? কোনটা? হলুদ রঙের একটা বুকলেট আছে আমাদের, 12 পাতার। হ্যাঁ, হ্যাঁ, ওটা কি হ্যাঁ, আপনি হ্যাঁ, পুরোটা পড়েছেন? হ্যাঁ পড়েছি। আসলে আগে পড়তে হবে, ওই পড়েছি দুবার তুমি পড়েছি। আচ্ছা, আচ্ছা, মানে স্পষ্ট মনে নেই স্যার, পয়েন্টগুলো কি মনে আছে আপনার? কি আছে ওতে কোনটা? বিষয়বস্তু? কোনটা? ওই বুকলেটটার কি কোনো পয়েন্ট আপনার মনে আছে? ওইভাবে কি পড়েছেন যে কি বিষয়বস্তু আছে আছে অ্যাকচুয়ালি ওটাতে? হ্যাঁ, ওই 6টা ইয়ে আছে, আহ, উম, বিষয় আছে যেগুলোকে আমাদের বুঝতে হবে। হুম। হ্যাঁ, উত্তমবাবু যে বিষয়টার কথা বলছেন যে হ্যাঁ, যেহেতু এরা ভোটের মাধ্যমে আসবে তাহলে তো ওই একই হলো, থোড়বড়ি খাড়া, হ্যাঁ, যেটা অনুমান উত্তমবাবু করেছেন, তাই না? হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, তাহলে মুষ্টিমেয় মানুষের কাছেই রাজনৈতিক ক্ষমতা সীমাবদ্ধ থাকবে, মানে হ্যাঁ, জনগণের কাছে অধিকারটা আর আসবে না, উনি এই অনুমানটা করেছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যেরকম সাম্যবাদের সঙ্গে সম্পূর্ণ সমাধানের যতখানি মিল পাওয়া যাচ্ছে, মিল কিন্তু মূলত ওইটুকুই, ব্যবস্থাগত যে পরিকাঠামো, ব্যবস্থা কিভাবে আসবে না আসবে এই কিন্তু মিল নেই সম্পূর্ণ সমাধানের সঙ্গে মার্ক্সবাদী ব্যবস্থার। কিভাবে দর্শন, আসবে? দর্শনের একটা বিশেষ তফাৎ রয়েছে। কিভাবে কিভাবে আসবে, কিভাবে আসবে এটার তো মিল হচ্ছেই না, কারণ হ্যাঁ, হ্যাঁ, মার্ক্সের যে মূল বিষয় যে বিপ্লব, বিপ্লব, আমরা ওই বিপ্লব চাইছি না। অবশ্যই এটা গণজাগরণ ঘটবে, কিন্তু ওই বিপ্লবের মাধ্যমে ঘটবে না, এটার তফাৎ হুম, রয়েছে একটা। আর সব থেকে যেটা বড় বিষয়, যেটা মার্কস হয়তো সেই সলিউশনটা দিয়ে যেতে পারেননি বা উনি ওইভাবে ভাবেননি হয়তো, যে এই ক্ষমতার যে বিকেন্দ্রীকরণটা, ক্ষমতা যে একেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, বা এই যে একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ চলে আসছে, বা মুসলিমের কিছু মানুষের কাছেই অর্থনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত থাকছে, এইটার সমাধানটা উনি বিপ্লব করেছেন না, সাধারণ মানুষ বিপ্লব করে আদায় করে তাদের মধ্যে ক্ষমতার বন্টন হবে, এটা উনি করে গেছেন। কিন্তু আমাদের যে রাজনৈতিক মডেলটা সেটা বর্তমান রাজনৈতিক মডেল থেকেও ভিন্ন, এবং মার্ক্সবাদী রাজনৈতিক মডেল থেকেও ভিন্ন। এমনকি এখন চীনে যে ব্যবস্থা আছে, তারাও তো ক্ষমতায় আসার পরেও তারা সমাজতন্ত্রে পৌঁছাতে পারছে না বা সাম্যবাদের দিকে যেতে পারছে না। যেমন কিউবা বা চীন, রাশিয়া, আমরা ভিয়েতনাম, বা ওদিকে না, না, উত্তর শোনো, কোরিয়া। শোনো, ঠিক আছে, না আমি আমি শেষ করে দিই শোনো এটা, না, আমি এটা শেষ বলছি আমি শেষ আমি করে দিই। আমি বলছি তুমি মানে অন্যের ধর মার্ক্সবাদের নেগেটিভ সেটা আবার পরে আলোচনা করা না, যাবে। নেগেটিভ নয়, আমি আসলে বলছি যে আসলে আসলে আমি বলছি, আসলে আমি যেটা বললাম আর কি, যে আলটিমেটাম লক্ষ্য হচ্ছে যে মুদ্রাহীন অর্থনৈতিক ব্যবস্থা এবং উৎপাদন সাধারণ মানুষ তার প্রয়োজন অনুযায়ী করবে এবং বন্টনও তারা তাদের মতন করে সে পাবে আর কি, বন্টন হবে এবং এটা সম্পূর্ণ সামাজিকভাবে হবে। এটা হচ্ছে আলটিমেটাম লক্ষ্য। এবার যাবে কি করে এই পদ্ধতি, এই ইয়েতে ওই রকম একটা ব্যবস্থা, এই ব্যবস্থার থেকে পাল্টে নতুন একটা ব্যবস্থা, ওই রকম ব্যবস্থা যাবে কি করে, তাতে ভোটের মধ্য দিয়ে যাবে। এইবার যেতে গিয়ে কিছু তোমার কিছু কর্মসূচি আছে, এইটা আগে গুছিয়ে একবার বলতে পারো। না, কিন্তু এইখানে কথা মার্ক্সবাদের আছে, সাথে এখানে কথা আছে, এটা এদিকে আমি যাচ্ছিলাম, যে আছে। ক্ষমতার যে বিষয়টা, যে ভয়টা মানুষ পাচ্ছে, বা উত্তমবাবু যে ভয়টা বলছেন যে আলটিমেট সেই পুঁজিবাদী ব্যবস্থাই হবে, কিছু মানুষের কাছেই ক্ষমতা থাকবে, যে যে কথাটা বলছে যে মুদ্রাবিহীন ওইদিকে আলটিমেট যেতে পারবে না এরাও, তাই না? এটা উনি বলছেন।
তো সেখানে আমার কথা হচ্ছে যে রাজনৈতিক যে ব্যবস্থা সেইটা তো আমাদের সেটা সম্পূর্ণ সমাধান বা আমাদের ব্যবস্থায় কি আছে এইটা না বুঝেই মন্তব্য করাটা কোনো মানে হয় না। উনি যদি সম্পূর্ণ সমাধানের রাজনৈতিক মডেলটা বুঝতো, শুধু ভোটের মাধ্যমে আসবে এইটা বুঝলেই তো শেষ হয়ে যায় না। ভোটের মাধ্যমে আসার পরে ক্ষমতা কার কাছে থাকবে? সেই ক্ষমতার বিষয়টা কিভাবে দেখছে এই ইউএলএম ব্যবস্থা বা আমাদের ব্যবস্থার কথা বলছি সেটা। এটা না বুঝে তো এই মন্তব্যটা করা যায় না, তাই না? আগে কমপ্লিটলি বুঝুক যে রাজনৈতিক মডেলটা কি আছে, ভোটে কারা দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে এবং ভোটে দাঁড়ানোর পরে যারা নেতামন্ত্রী হয়ে আসবে তাদের কাছে কতখানি ক্ষমতা থাকবে কি থাকবে না, জনগণের কাছে ক্ষমতা থাকবে কি থাকবে না এই বিষয়টা তো আলোচনার মধ্যে আনতে হবে, তাই না? সেখানে আচ্ছা। আমাদের ব্যবস্থায় আছে সেটা এই ব্যবস্থা এলে পরেই জনগণ পরস্পরের সঙ্গে কোনো মুদ্রা লেনদেন করতে পারবে না। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরেই সরকার নাগরিককে মুদ্রা দেবে, শুরুতে মুদ্রা দেবে, তার যা প্রয়োজন সেই মতো একটা মুদ্রা দেবে, সেটা নাগরিক এবং সরকারের সঙ্গেই থাকবে সেই লেনদেনটা। নাগরিক তার কি প্রয়োজন সে মার্কেট থেকে কিনবে, তা সরকার ট্রেস করতে পারবে যে নাগরিক কতখানি মুদ্রা ইউজ করছে না করছে। ইউজ না করে বছর শেষে সেই মুদ্রাটা আবার সরকারের কাছে ফেরত চলে যাবে, আবার নতুন করে তার মুদ্রা আবার জারি হবে। আমি এটা শুরুর পদক্ষেপ বলছি, কারণ যেহেতু মুদ্রা ব্যবস্থা আছে এখন এইটা হ্যাঁ। যে হিসাবপত্র রাখার জন্য শুরুতে এরকম থাকবে যে বর্তমান মুদ্রা ব্যবস্থাটাই থাকবে, কিন্তু এটা এইভাবে থাকবে যে আমি আপনি কোনো টাকা লেনদেন করতে পারবো না, কারণ আমার আপনার লেনদেনের কোনো প্রয়োজনই নেই। মানে আপনার যা প্রয়োজন আপনি বাজার থেকে কিনুন, সরকার আপনাকে একটা কারেন্সি আপনাকে অনলাইন ডিজিটাল কারেন্সি আপনাকে দেবে, সেটা আপনি খরচ করুন, যা কিনছেন এটা লেনদেন হবে। কিন্তু আপনি কোন ব্যক্তির সঙ্গে ব্যক্তির লেনদেন হবে না, কোন নেতার সঙ্গে কোনো নেতার লেনদেন হবে না, নেতার সঙ্গে কোনো নাগরিকের লেনদেন হবে না। নেতার সঙ্গে শুধু সরকারের সঙ্গেই নেতার লেনদেন হবে। নেতার যা প্রয়োজন সে সরকার থেকে তাকে দেবে, নেতা সেটা খরচ করবে তার প্রয়োজন অনুযায়ী। তাহলে এখানে এই তো ক্ষমতার ব্যাপারটা আটকে দেওয়া হলো। আর সব থেকে বড় কথা, সম্পূর্ণ সমাধান ব্যবস্থা বলছে যে একটা মানুষের যে প্রয়োজন সেটা সে সরকারকে জানাচ্ছে, সরকার তো সেটা মেকআপ দিয়ে দিচ্ছে, তার কাছে চাহিদা থাকার কি দরকার আছে, তাই না? এটা তো হয়েই যাচ্ছে এটা। তাহলে এইখানে বলা হচ্ছে যে ব্যবস্থাটা কেন্দ্রীভূত, কিন্তু ক্ষমতা হচ্ছে বিকেন্দ্রীভূত শুরু থেকে, ডে ওয়ান থেকেই। এই সিস্টেম আসার আগেই এই আলোচনাগুলো যদি হয়ে যাবে, যেটা আপনার সঙ্গে আমি করছি এখন, জনগণ বুঝেই এটা এই ভোট দেবে না, এমনি এমনি ভোট দেবে না এটা শুনলেই। জনগণ বুঝে নেবে আগে যে আজকের ব্যবস্থা থেকে এটা বেটার ব্যবস্থা কিনা, তবেই তো লোকে ভোট দেবে, নাহলে কেন ভোট দেবে? আমরাই বা কেন বলছি যদি বেটার ব্যবস্থা না হয় পলিটিক্যাল মডেলটা, তাই না? আমরা বেটার বলেই তো আমরা এটা প্রচার করছি, এত সময় দিচ্ছি। তো এই হচ্ছে বিষয়। মুদ্রা থাকলেও মুদ্রাটা এইভাবে থাকবে যে নাগরিক কাউকে মুদ্রার কোনো ইউজ করতে পারবে না, অপরের ক্ষেত্রে কোনো শোষণ না, করতে পারবে না। তার মানে ওই যে অনলাইন পদ্ধতির মধ্য দিয়েই কাজটা হবে। রাইট, তাহলেই তো সরকার বুঝতে পারবে না কার কি প্রয়োজন, কার কি অসুবিধা। তার অসুবিধা সরকার তাকে সরাসরি অনলাইনে জানাচ্ছে, তার তো অ্যাকাউন্ট থাকবে, তার তো মোবাইলে অ্যাপ তাহলে থাকবে। পরে তাহলে পরে আমরা সাধারণ মানুষ উৎপাদন করব প্রয়োজন অনুযায়ী যেগুলি দরকার, আর যে বন্টন সরকার করছে বা রাষ্ট্র করছে, তাহলে পরে এই জনপ্রতিনিধি নির্বাচন করে জনপ্রতিনিধি তৈরি করার দরকারটা কি আর থাকবে? দরকার থাকবে, কারণ কারণ কোথায় কি প্রয়োজন নাগরিকের সুখ সুবিধাগুলোর, এগুলোর তো টিম ছাড়া কাজ হবে না। সরকার তো একটা টিম, তার তো বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থাকবে না সামাজিক পরিষেবাগুলোর, তাই আচ্ছা। না? তার এটা ছাড়া কি হবে কাজ? নেতামন্ত্রী ছাড়া কাজই হবে না। নেতারা যে সমাজ সেবা, সামাজিক কাজ, সামাজিক উন্নয়ন, সেগুলো নেতারা দেখবে, তার যে পদ সেই পদ তো দেখবে সে। মানে এই টোটাল পদ্ধতিটা দেখভাল করবার জন্যই জনপ্রতিনিধি ঠিক করে দিতে হবে। অবশ্যই সে তো থাকবেই, কারণ পাড়ায় পাড়ায় যদি না থাকে তাহলে এই খবরগুলোর ম্যানেজমেন্টটা কি করে হবে, তাই না? যার যে দায়িত্ব সে পালন করবে, এটা না তার না, একটা কাজ, একসাথে তারও একটা ডিউটি বলা যায়। নেতা একসাথে সেখানে বলে দিচ্ছি, সেখানে পাড়ার সেখানে পাড়ার নেতা নেতা কারা হবে? নেতা হবে যাদের নেতৃত্ব করার ক্ষমতা আছে, যোগ্যতা আছে, যারা নেতৃত্ব করতে চায়, যাদের সমাজ সেবার কাজ ভালো লাগে, মানুষের সুখ সুবিধাগুলো শুনতে দেখতে ভালো লাগে, তারাই সেই কাজ করতে যাবে। এটা শুধু টাকা কামানোর জন্য যাবে না, কারণ টাকা তো সরকার থেকে দিয়ে দিচ্ছে, তার যা প্রয়োজন তা তো সমস্ত সব মিটিয়ে দিচ্ছে। তারা অভিযোগ তাহলে কি থাকবে আর? তো সেই রকম মানুষজনই যাবে। আর এই ব্যবস্থায় নেতা মন্ত্রীর আগে পরীক্ষা হবে, তাই পরীক্ষায় তা উত্তীর্ণ হলে তবেই সে ভোটে দাঁড়াতে পারবে। তারাই যাবে সেখানে যারা ওই যোগ্যতা তাদের আছে, তারা সেই কাজটা করতে পছন্দ করে। সেটা কি ধরনের পরীক্ষা সেগুলি লেখা সেই আছে? সেই সেইটাই তো যখন যখন হ্যাঁ অবশ্যই আমাদের পলিটিক্যাল মডেলে আছে সেটা, সেই বড় বইয়ের মধ্যে সেটা আছে। ও বড়, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেসব রাজনৈতিক মডেল এটা আলাদা একটা চ্যাপ্টারই আছে।
দু-তিনটে তার মানে চ্যাপ্টার এই আছে এই এটা এই নিয়ে। এখনকার মতন এই সিস্টেমটা পরিচালনার সে যে উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করার জন্য তাকে দেখে নিতে হবে। হ্যাঁ, তা সারা সারা যে দেশে নতুন নেতৃত্ব কাঠামো তৈরি হবে যখন ইউএলএম পপুলার হবে, তখন কারা কারা নেতা মন্ত্রী হতে চায় ইউএলএম ব্যবস্থাটা পড়ে বুঝে তারাই সেখানে মনোনীত হবে, তাদের পরীক্ষাও হবে, তখনই তারা আচ্ছা মনোনীত হবে নেতা হওয়ার জন্য বা ভোটে দাঁড়ানোর জন্য। এবিসিডি যে কেউ দাঁড়াতে পারবে না, কারণ এটা নাগরিকের ব্যবস্থা, এটা নাগরিক ঠিক করবে। আচ্ছা, এখানে এখানে একটা কথা তুমি বলেছো পাড়ায় পাড়ায়। ধরো কাউন্সিলরকে তুমি পাড়ায় বলছো না, কাউন্সিলর তো ওয়ার্ডে, পাড়ায় আমি বলতে আপনাকে কি? সংক্ষেপে বললাম আর কি, মানে অঞ্চল অঞ্চল বলতে পারি আমরা, এটা তো না, আমি তাও নগরীয় জেনে ব্যবস্থা। নিচ্ছি আমি হ্যাঁ, তাও জেনে নিচ্ছি, কারণ আমাদের সংবিধানে ওয়ার্ড কমিটি আছে, মানে কাউন্সিলর তো হলো ওয়ার্ডে, তার তলে আবার কমিটি আছে, ওয়ার্ড কমিটি, যেমন গ্রামে গ্রাম সভা, পঞ্চায়েতে। তো এই সেই স্তর পর্যন্ত তোমার মানে ভাবনা চিন্তার মধ্যে আছে তো, নাকি হ্যাঁ, ওয়ার্ড অবশ্যই আপনার এটা অবশ্যই এটা কাউন্সিলর কাউন্সিলর এটা পর্যন্ত? এটা এটা নেতৃত্বের পদটা নিচুতলা থেকে শুরু হবে, উপরতলা থেকে নয়। নিচু নিচুতলা থেকে তলার যারা স্পেসিফিক নিচতলা, আমি বললাম, হ্যাঁ নিচুতলা স্পেসিফিক থেকে যারা বললাম। দাঁড়াবে বলে দিচ্ছি, নিচতলা থেকে যারা দাঁড়াবে, যারা জিতবে তাদের মধ্যে আবার ভোট হবে, তাদের মধ্যে যারা ভোট হবে তাদের মধ্যে আবার দুজন করে আবার উপরে না না, উপরের শোনো, পদে যাবে, ঠিক আছে, কিন্তু এইভাবে সেটা একটা যাবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি চিত্র একটা ধরে দিতে, মানুষকে বোঝাতে গেলে একটা চিত্র হুম দিতে হবে তো, মানে রূপটা। হুম আর হুম ধরো এখানে কাউন্সিলর আছে, তারপর তো এমএলএ এমপি আছে, ওটা হুম তো জানি। হুম এই কাউন্সিলরের তলেও কি ধরো আমাদের এখন কিছু নেই, এক হুম প্রকার হুম সংবিধানে আছে, কিন্তু সেটা কার্যকরী হয় না, কারণ হুম সেই ক্ষমতা জনগণ হাতে দিচ্ছে না বলে ওই গণতন্ত্রের নামে এত সমস্যা হচ্ছে। কিন্তু হুম জনগণ তো অ্যাকচুয়ালি গণতন্ত্র পাচ্ছে না, কাউন্সিলর কি গণতন্ত্র, কাউন্সিলর পর্যন্ত আসছে গণতন্ত্র কোথায়? হুম। তুমি কি সেই ক্ষেত্রে কাউন্সিলরের তলে পাড়ায় পাড়ায় কমিটি করা, সেরকম কিছু কথা বলছো? এটা নাকি আমরা ওই কাউন্সিলর নির্বাচন করে দিলাম, কাউন্সিলর এই ওয়ার্ডে ঘুরে দেখবে কার কি সমস্যা, কি করে এত না কাউন্সিলরের না না আন্ডারে ধরো? না না, এটা পুরো কমিটি আছে, তার পুরো মেকানিজম পুরো মানে রূপরেখা করে দেওয়া আছে। এত নতুন আচ্ছা ব্যবস্থার রূপরেখা বলছি, এটা পুরো করা আছে, এটা নিয়ে আপনার সঙ্গে ভালো করে বসাই হয়নি এখনো অব্দি এই ডিটেলস গুলো নিয়ে। এটা তো এটা পুরো পুরো এটা স্ট্রাকচার করা আছে পুরো। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, আপনি একটা লেখা পাঠিয়েছিল না, ওই যে একটা পেপারের কার্টুন, তারপর তুমি আবার ওইটা লিখে বিস্তারিত বড় বড় করে লিখেছো, হুম 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 ওইটা তো পড়েছো? ওইটার মধ্যে গণ কমিটি কথাটা লেখা হুম আছে, হুম মানে হুম নিচু করা। হুম হুম হ্যাঁ, গণ কমিটি। হুম। আর তোমারও ভাবনার মধ্যে সেই সেই গণ কমিটির কথাই লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ওরকম আছে, ওরকম মডেল করা আচ্ছা, আছে। হ্যাঁ আর এইটাই আর সব আমি। থেকে বড় কথা, এটা তো পুরো যেহেতু ডিজিটাল আমাদের এখন আমাদের কাছে এখন অনলাইন সিস্টেমটা আছে, প্রযুক্তি আছে, এটা আমরা পুরোপুরি ব্যবহার করব। একটা মানুষের আচ্ছা কি সুবিধা অসুবিধা তো সরাসরি সরকারের সঙ্গে সে মোবাইলেই বলে দেবে, সে লিখেই দেবে সেখানে আমার এই সুবিধা এই অসুবিধা এইটা আছে, সব টিকমার্ক এরকম হ্যাঁ, অ্যাপ সেটা তো থাকবে। ঠিকই। হ্যাঁ, হ্যাঁ, ফলে উন্নত এটা প্রযুক্তি এটা ব্যবহার এই করতেই হবে। কমিউনিকেশনটা সরাসরি হয়ে যাবে এই মানুষের সঙ্গে সরকারের। এটা মধ্যস্থতা থাকুক না থাকুক কোনো সমস্যা নেই, তারা তাদের পদের কাজ করবে আর কিছু না। প্রত্যেকের ডিউটি আছে, সে তার ডিউটি পালন করবে, এটাই। এখানে অপরকে শোষণ করার জন্য নয়, কারণ সবাই এখানে সরকারি কর্মী, সবাই সরকারি মানে অধিকার পেয়েছে, প্রত্যেকটা মানুষ, ফলে সেই অধিকার সবার কাছে রয়েছে। আর যদি 10% নাগরিকও যদি নেগেটিভ ভোট দেয় কোনো পদাধিকারীর এগেনস্টে, নেতার এগেনস্টে বা কোনো কর্মচারীর এগেনস্টে, তাহলে তার পদ খারিজ হয়ে যাবে 10% নেগেটিভ ভোট গেলে। তাহলে বুঝতেই পারছেন কতটা রয়েছে, সিস্টেমের মধ্যেই রয়েছে এটা। আর মূলত মেইন যে চারটে বিভাগ, সেটা হচ্ছে কৃষি, উৎপাদন শিল্প, প্রশাসন, নেতৃত্ব। এই চারটে মূল বিভাগ আছে। কৃষির মধ্যে নানা রকম বিভাগ থাকবে, উৎপাদন শিল্পতে নানা রকম বিভাগ থাকবে, প্রশাসনিক ক্ষেত্রে নানা রকম বিভাগ থাকবে, যেমন বলছে নেতৃত্বের মধ্যে নানা রকম বিভাগ থাকবে, যেমন যেমন প্রয়োজন হবে। এটা যারা এক্সপার্ট তারাই এগুলো ঠিক করবে পরে, এই আর কি। হ্যাঁ, তুমি এখানে একটা কথা বললে, 10% যদি তার এগেনস্টে ভোট যায় তবে সে বাতিল হয়ে যাবে। হ্যাঁ, মানে এখানে 50-50% নয়, যে না না, সংখ্যাগরিষ্ঠ বলতে তো 50-50-এর উপরে বলা হয় হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ, আর 50-এর নিচে সংখ্যালঘিষ্ঠ। সেখানে 50% না, 10%ই যদি তার বিরুদ্ধে মত দেয়, তাহলে তার পদ খারিজ হয়ে যাবে। হারিয়ে যাবে, মানে সে অন্য কোনো পদে চলে যাবে, মানে ওই পদে সে আর থাকবে না। মানে হ্যাঁ তার তখন কাউন্সিলিং হবে, তার কোথায় অসুবিধা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, তার যোগ্যতা নিয়ে, অন্য কিছু নিয়ে, তার কাজ কি হ্যাঁ, ভালো লাগছে না কিনা, অন্য কোনো অন্য কোনো কাজ করতে চায় কিনা, সব তার কাউন্সিলিং হবে, সেখানে অন্য কোনো যোগ্য ব্যক্তি চলে আসবে।
হ্যাঁ, 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 রিফর্মিং এর প্রসেস। হুম হুম। তো যেহেতু এখানে পুরোপুরি সিস্টেমটাকে সবাইকে স্বাধীনতা দেওয়া হয়েছে, যার যেই কাজ ভালো লাগে, তার রুচির কাজ, তার যোগ্যতার কাজ, সেই কাজই সে করবে। ফলে চেঞ্জ করার প্রসঙ্গটা খুব কমই আসবে। তারপর যদি চেঞ্জ করতে চায় আবার অন্য অন্য কাজের সে ট্রেনিং পেয়ে যাবে, অন্য কাজও সে আচ্ছা, করতে পারে। বেশ এটাই। বেশ। এইবার যখন নাকি অভয়কাণ্ডের ওই সঞ্জয় রায়ের কথাটা আলোচনা করছে একটা 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 ভিডিওতে, হুম সেই ক্ষেত্রে সঞ্জয় রায়কে বলা হচ্ছে ও তো একটা নাগরিক, হুম ও একটা মানে ধরে নিলাম সুস্থই মানুষ, হুম সুস্থ সবল মানুষ, হুম সে এরকম একটা কাণ্ড ভুল বা অন্যায় কাজ করেছে। হুম এরকম অন্যায় আরো অনেক হয়, ও কথার প্রসঙ্গে তুলেছে, শুধু এইটা না, আরো নানান রকম অন্যায়ও হয়। তাহলে এইবার এই অন্যায় কাজটা হওয়ার ক্ষেত্রে সে যে অন্যায় কাজটা করলো, সে শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠলো না, বা তার শারীরিক নানান রকম যে রিপু টিপু হবে সেগুলো সে নিয়ন্ত্রণ করতে পারেনি দেখে সে এই কাজের মধ্যে জড়িয়ে গেছে। হুম এবার এইটা তুমি তখন বলছো যে এইটা এই সিস্টেমের মধ্যেই এই এই ধরনের কাজগুলোই ঘটে, সিস্টেমটা অর্থাৎ ত্রুটি আছে, তার জন্য এই ধরনের ত্রুটি বিচ্যুতি সম্পন্ন ঘটনাগুলি ঘটছে। হুম সিস্টেমটায় ত্রুটি আছে, এই যে সিস্টেম যেটা আছে সেটার মধ্যে ত্রুটি আছে বলেই তো খুন হচ্ছে, ত্রুটি আছে বলেই মানুষ ঠকছে, ত্রুটি আছে বলেই মানুষ শোষিত হচ্ছে, হুম হুম ভালো জায়গায় যেতে পারছে না, ত্রুটি আছে সিস্টেমটায়। এবার যা কিছু ঘটছে, তাহলে আমার ঘুরেই কথাটা চলে আসছে যে আসলে সিস্টেমটার মধ্যেই ত্রুটি আছে বলেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। হুম এইবার তো এই সিস্টেম পাল্টে নতুন একটা সিস্টেমের কথা বলা হচ্ছে, এবং সেইখানে সে উপযুক্ত সেরকম ব্যক্তি যদি সে সে দায়িত্ব নিতে চায় বা দায়িত্ব নিতে পারে, উপযুক্ত মনে করে, সে নির্বাচিত হয়ে সেই কাজটা করবে। মানে সমাজের জন্য ভালো কাজটা করবে, দায়িত্ব নিয়ে নেতৃত্ব নেবে আর কি। আর যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে, অন্যায় ঘটনা না ঘটে, সেগুলি করবে তো। আর না, এই কাজটা আপনি এই বিষয়টা আবার ভালো করে ব্যাখ্যা করুন। মানে এই যে সমাজে ধরো এই যে সঞ্জয় রায় একটা ঘটনা ঘটালো, হুম বা ধরো এইটাকে কেন্দ্র করে এই ওষুধের জাল প্রমাণ হচ্ছে, টাকার এই যে ব্যাংকে বারবার সাবধান করছে, টাকা কেউ ফ্রড হতে পারেন, আপনারা সাবধান থাকবেন, এইসব এই যে বলে যাচ্ছে ফোনের মধ্যে এখন, হুম বলছে না, হুম বলছে। সতর্ক করছে। কারণ এরকম অসংখ্য মেয়ে পাচার হচ্ছে, নারী পাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, মানে সবকিছু, ভোটটা যে হচ্ছে ভোটটার মধ্যেও জালিয়াতি হচ্ছে, মানে সর্বক্ষণই ত্রুটি বিচ্যুতি দেখা যাচ্ছে। তার সিস্টেমটার মধ্যে ত্রুটি আছে বলেই এইগুলি ঘটছে। এই তো গিয়ে মোদ্দা কথা। হ্যাঁ, এবার আপনার। আচ্ছা, হ্যাঁ, এইবার মানুষকে যদি এই সিস্টেমটা সঠিকভাবে বোঝানো যায়, এই ত্রুটির পুরনো সিস্টেম বাদ দিয়ে যদি ভালো একটা সিস্টেমের কথা মানুষের কাছে বলা হয় এবং তার প্রসেসগুলি বলা হয়, তারপরে তখন সেটা সেই দিকে এগোবে আর কি। সেইখানে এই ধরনের ঘটনা নিশ্চয়ই ঘটবে না। সেই সিস্টেমে তো ভালো সিস্টেম, সেইখানে মানে এই এটা কি আমাকে অপরাধ। প্রশ্ন করছেন, না আপনি বলছেন যে আপনিও এটা মেনে নিচ্ছেন যে এরকম হলে পরে ঘটনাগুলো ঘটবে না, সেটা কোনটা? হ্যাঁ, আমি আমি মানে মানে প্রেমজিতের কথার মধ্যে দিয়ে আমি পরিষ্কার হয়ে নিতে চাইছি, মানে এই সিস্টেমে তো যে এখন যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মধ্যেই তো এই ভুলভাল কাজ বা অন্যায় কাজগুলো হচ্ছে। হুম। তাই বলা হচ্ছে, মানে এক কথায় বললাম, আর ভুল তো অনেক হচ্ছে, মানুষ অশান্তিতে আছে, না, আমি শোষিত বুঝতে হচ্ছে, পেরেছি। এখানে কি আপনার কোনো প্রশ্ন আছে যে এটা সিস্টেম ভালো হলে হবে না, এটা কি করে হবে, এরকম কোনো কিছু আছে, নাকি আপনি এটা মেনে নিচ্ছেন যে সিস্টেম ভালো হলে না, ঠিক আমি হয়ে যাবে? আমি আমি বলতে চাইছি, এই কথাটা তুলছি এখন এইটাই, অভয়কে কেন্দ্র করে। ওই ছেলেটি যেটা বলছে বারবার, সে বলছে এই মানুষগুলোকেই ঠিক করতে হবে, এই হুম সিস্টেমের মধ্যে মানুষগুলোকে ঠিক করতে হবে। আর তোমার বক্তব্য যে সিস্টেমটাই তো গন্ডগোল আর কি, তার জন্যই মানুষগুলো এইগুলি করছে, হুম দুটো তো আলাদা হয়ে গেল। হুম। ও এবার বলছে এই সিস্টেমের মধ্যে মানুষ। আপনার এখানে মানে প্রশ্ন কিছু আছে কি আপনার এখানে?
হ্যাঁ, সেইটা প্রশ্ন বলতে আমার এটাই যে ও যতবার করে বলছে তার হুম, জন্য যে এরা প্রশ্ন তুলছে আর কি। আমি কিছুটা বুঝতে পেরেছি বলে আমি তো তার উত্তর দিচ্ছি, কিন্তু এই যে ওরা ওরা শুনছে কোত্থেকে, ওরা শুনছে এই ধরো তুমি যে ভিডিওটা ছাড়ছো সেই ভিডিও থেকে শুনছে তো। হুম, এবার সেই ভিডিওতে যাদের তুমি মানে বক্তব্য নিচ্ছ আর কি বিভিন্ন জায়গা থেকে, তাদের মধ্যে দেখা যাচ্ছে মানে দুই একজন ছাড়া যারা ব্যাপারটা তোমার মতন করে বুঝেছে তারা তো বলছেই সঠিক তোমাদের কথাটা, যে অ্যাকচুয়ালি সিস্টেমটাই গন্ডগোল, সিস্টেমটাকে ঠিক করতে হবে, তার ধরো এরকম পথ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আর যারা একটা অংশ আছে তথাকথিত এখনো রাজনীতি করে, তারা এক্সিস্টিং কোনো পার্টি করে, তারা ভোটের মানে পক্ষে আর কি সংসদীয় ব্যবস্থা, তারা যেমন বলে যে আসলে মানে মানুষকে ঠিক করতে হবে, মানুষ এটা সচেতন না, মানুষ এটা জানে না, মানুষ এটা বুঝতে পারছে না, তাই এই ভুলগুলি হচ্ছে। তার মানে রাষ্ট্রটাকে রেখেই এই মানুষগুলোকে ঠিক করতে হবে। রাষ্ট্রটা তো যেমন ও একটা শব্দ ইউজ করছে, আসলে জনকল্যাণকর রাষ্ট্র যদি হয় তো মানুষ এরকম হতে পারে না, মানুষ এগুলি করতে পারে না। তাহলে জনকল্যাণকর রাষ্ট্রে মানুষের ভালো কাজ করতে হবে, মানুষের জন্য। মানে ও কি কথাটা বলে দিচ্ছে, কিন্তু এই যে রাষ্ট্র ব্যবস্থাটা এটা হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্র। এই রাষ্ট্রে এই যে ত্রুটি বিচ্যুতি হচ্ছে, মানুষ বুঝে নেওয়া, মানুষের নিজস্ব যে ত্রুটি বিচ্যুতির জন্য এই সমস্ত ঘটনা ঘটছে, এইরকম একটা ডেলিভারি হচ্ছে। যদি মানুষকে ঠিক করতে হয়, রাষ্ট্র যদি ঠিকই থাকে, তাহলে তো তোমার যে বক্তব্য সেটার সাথে কন্ট্রাডিকশন হচ্ছে। তো তুমি বলছো আমিও তাই, মানে তুমি যেমন বললে যে আপনিও কি সেরকম মনে করছেন কিনা, আমিও তাই, রাষ্ট্রের ত্রুটি আছে, সিস্টেমের ত্রুটি আছে আর কি, সিস্টেমটা ত্রুটি আছে। আর কেউ কেউ বলে ফেলছে বা ওই আলোচনা অভয়ের আন্দোলনকে কেন্দ্র করে, ঘটনাকে কেন্দ্র করে বলতে গিয়ে বলছে যে এই সিস্টেমটা তো জনকল্যাণকর রাষ্ট্র, তাই তা মানুষকে ঠিকতে হবে। সেটা সেই ক্ষেত্রে সরকার কিছুটা বলবে, কিন্তু মানুষকে ঠিক হতে হবে, মানুষকে বুঝতে হবে যে আমার এগুলি করা ঠিক না, আমার এগুলি করা ঠিক হচ্ছে না। তাহলে পরে মানুষ যদি বোঝে যে আসলে এই যা কিছু হচ্ছে ভুলভাল সব কিছু মানুষের দোষ, সিস্টেমটার দোষ না সেরকম, তাহলে সিস্টেমটা পাল্টানোর কোনো প্রশ্ন আসছে না। আমাকে পাল্টাতে হবে, আমিই তো ভুল করছি, আমি তো বুঝতে পারছি না, তাহলে আমাকে অনেক জানতে হবে, আমাকে অনেক বুঝতে হবে, তবেই সব ঠিক হয়ে যাবে। এইটা ওই ছেলেটার বক্তব্যের মধ্যে দিয়ে বা যারা ধরো নতুন নতুন অনেকে বলছে দেখছি, তাদের এই যে রাজনীতি তথাকথিত এখনকার যে রাজনীতি, তার যে বক্তব্য তার সাথে এইরকম ধরনের একটা বক্তব্য উঠে আসছে। কিন্তু প্রেমজিৎ বা তুমি যেটা বলছো বা তোমাদের যে বক্তব্য, যেটা আমারও তাই, আসলে সিস্টেমটাই গন্ডগোল। মানুষকে দোষারোপ দিয়ে কি হবে? সিস্টেম ত্রুটি থাকে তাহলে মানুষ ত্রুটি করবে, তাকে শাস্তি দিয়ে কি হবে? সিস্টেমটাকে ঠিক করলে মানুষও ঠিক হয়ে যাবে, সব তখন আর এইসব থাকবে না। সেই ব্যাপারে বোঝাতে হবে। এই কথাটা আমি বলছি যে ছেলেটা এমন ভাবে বলছে, বা ভদ্রলোক যাই হোক, সে বলতে চাইছে, বা অনেকের ক্ষেত্রে দেখছি যে আমাদের এখানেও তাই, না আমাদেরই ঠিক হতে হবে, তো আমরাই তো ঠিক না। বলতে গিয়ে চার দোকানে বা রাস্তাঘাটে অনেকেই এইটারই ছাপ, ওখানে তোমার যে যারা ভিডিওতে বক্তব্য রাখছে তারই একটা ছাপ কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে। আমি এইটা তোমাকে বলতে চাইছি। তাতে হচ্ছে কি, এই যে উত্তমের কথা এবার আসছি, উত্তম এটা ধরে বলছে যে এরা তো তাহলে ওইটাই বলছে, তাহলে তোমাকে বেশি, এবার তোমাকে বলছি, তোমাকে বেশি 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 করে বলতে হবে যে এই যে সাধারণ মানুষ ভাবে যে রাষ্ট্রটা বোধহয় ঠিক, তাহলে আমরা ভুল করছি, আমাদের ঠিক হতে হবে, আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের জানতে হবে, আমাদের ঠিক হতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। এই যে সাধারণ মানুষের বক্তব্য, সেটা তোমার ভিডিওতে যারা কয়েকজন বলছে তাদের বক্তব্য মধ্যে উঠে আসছে, তখন এরা মনে করছে কি যে ওই তো মাধব বাবুরা ওই যে ওই ওই আলোচনাই তো করছে। যখন এরকম কোনো বক্তব্য আসবে জনগণের থেকে বা কোনো তোমার পাশের নতুন লোকের ক্ষেত্রে, তখন বারবার রিপিট করতে হবে যে সিস্টেমটা কিন্তু আগে বুঝতে হবে, সিস্টেমটাই ভুল, সিস্টেমটাই তো ত্রুটিপূর্ণ। আমাদের
রঞ্জিত সিং এর মধ্যেই যেটা বলা আছে যে সিস্টেমটাই তো ত্রুটিপূর্ণ, সেই ত্রুটিপূর্ণ সিস্টেমটা ঠিক করতে পারলে সম্পূর্ণ সমাধান হয়। এবার সেইটা কিরকম তার একটা রূপরেখা রঞ্জিত দিয়েছেন, এবং সেটা তুমি বাংলায় রূপান্তর করেছো। কিন্তু তোমার তাদের পাল্টা যদি ওরকম বক্তব্য উঠে আসে, তোমার পাল্টা বলতে হবে বেশি বেশি করে আর কি। নাইলে এই উত্তমরা যেটা বলতে চাইছে, এই তো এই আলোচনা হচ্ছে যে সিস্টেমটা রেখে মানুষকে ঠিক করতে হবে, তার মানে এই পুজো অবস্থা থাকবে। হুম হুম বেশ। আর আলটিমেটাম যে আমাদের এই জায়গায় যেতে হবে, তাহলে পুজো থাকবে না। তোমার মানে রঞ্জিতের বই তো সেটাই আছে যে আলটিমেটাম তোমার মধ্যহীন ব্যবস্থা একটা, এটা বললেই তো চুট হট হট করে হয়ে যাবে না। এটা একটা ধাপে ধাপে মানুষের চেতনার মধ্যে দিয়ে বুঝতে বুঝতে এই জায়গায় যাবে। ওইটাও রিপিট করতে হবে। তাহলে পুজো অবস্থা যে আমরা চাইছি না, তাহলে যে শোষণ ভিত্তিক যে এই ব্যবস্থা চাইছি না, যার মূল কারণ হচ্ছে এই মুদ্রা ব্যবস্থা, তার একটা কারণ এইটাও যে তুলে দিতে চাইছি, কিন্তু সেটা মানুষের বোঝার মধ্যে দিয়ে হবে। এই কথাগুলো যখন কেউ বলবে যে আমার জনগণের ত্রুটি, আমাদের মানুষের ত্রুটি, মানুষই ভুল করছে, মানুষই বোঝেনি, মানুষকে ঠিক হতে হবে, তাহলে মানে এইটা যখন বেশি বেশি করে বলছে, তার মানে রাষ্ট্রটা ঠিক হয়ে যাচ্ছে। রাষ্ট্রটা ঠিকই আছে, আমরাই ঠিক নেই। লজিকটা বুঝতে পারছো তো কোন জায়গায়? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে রাষ্ট্র যদি ঠিক থাকে, আমরা যদি ভুল থাকি, তাহলে আমাদেরই ঠিক হতে হবে। রাষ্ট্র যা আছে তাই থাকবে। তখনই যখন চলে আসবে, তাহলে রাষ্ট্র পাল্টানোর কোনো প্রশ্ন আসছে না। এই যে উত্তম যেটা বলতে চাইছে, যতটুকু বুঝেছে, আমি আবার কালকে অনেক কিছু তো ঠিকই বলেছো, আমার মাথায় তো সব থাকে না আসলে। প্রতিদিনই তো নানান ঘটনা, নানান চিন্তা, হ্যাঁ, সে ফলে কিছু কিছু বেরিয়ে যায় যে তোমার সাথে আলোচনা করে অনেকটা ক্লিয়ার। আমি আবার কালকে আবার ওকে রিপিট করব যে মানে প্রসেসটা, লক্ষ্য তো ওইটা, কিন্তু এই যে এখন প্রসেসটা যখন যাবে, ভোট হলেও ভোটে কারা দাঁড়াবে তাকে তো জানতে হবে যে এই সিস্টেমটা কি। এই সিস্টেমে মানে হাতে মুদ্রা আসার কোনো প্রশ্ন আসছে না। মানুষ কাজ করবে, অনলাইনের মধ্যে দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ হবে, ঠিকঠাক হবে। কতটা পরিমাণ উৎপাদন হবে, কি কি জিনিস উৎপাদন দরকার এবং কিভাবে বন্টন হবে, সেও অনলাইনে তার চাহিদা চাইবে, তার সে পেয়ে যাবে। সুতরাং এইখানে কোনো নেতৃত্বের হাতে যে অনেক সম্পদ বা অনেক টাকা পয়সা যে চলে যাওয়ার সুযোগ থাকবে, সেইটা থাকবে না। ভোটটা থাকলেও কিন্তু তার এই ধরনের কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ মানে সিস্টেমটা কেন্দ্রীভূত কিন্তু ক্ষমতাটা বিকেন্দ্রীভূত সকলের কাছে। সকলের কাছে তখন সবাই এই সিস্টেমটা চালাবার জন্য সরকারি ভূমিকা থাকবে, এবং তার হ্যাঁ একটা কেন্দ্রীভূত সিস্টেম জায়গা থাকবে, সেখান থেকে বাকি জায়গায় নিয়ন্ত্রণ হবে। এইসব বিষয় টিষয়গুলো আস্তে আস্তে যেমন যেমন পরিস্থিতি হবে তেমন তেমন এগুলো ঠিক করবে। বেসিক জায়গা হচ্ছে এটা। রাইট। নেতা এখানে তার নেতৃত্বের কাজ করবে, কৃষক তার কৃষি কাজ করবে, ফ্যাক্টরিতে তার ফ্যাক্টরি যে আছে সে তার কাজ করবে, প্রত্যেকের কাজ কারণ করবে নেতা, আর কিছু না। আজকের নেতার কনসেপ্ট হচ্ছে আমার আগে প্রচুর টাকা দরকার, আমি যেভাবে অর্ডার দেবো যা যা বলবো সেটা শুনতে হবে, কিন্তু ওইখানে তা হবে না। নেতার হাতে কোনো টাকা পয়সা যাওয়ার কোনো প্রশ্নই থাকছে না। না না তার তো নেতা এখন সে তো চাইছে যে জনগণের সেবা দেবে, তাই না? সেই সেবা হ্যাঁ, সেই কাজটাই মূল সেখানে। হ্যাঁ, বাকি তার যা প্রয়োজন তো সরকার তাকে দেবেই। হ্যাঁ। হ্যাঁ তাতে যে মনে করো নেতৃত্বে দাঁড়াবে দাঁড়াবে, দায়িত্ব নেবে দেবে, যে নেবে না নেবে না। হ্যাঁ অবশ্যই। আর এখানে সমস্ত কাজেরই তো আমরা জানি যে শিক্ষা ব্যবস্থার যদি মডেলটা দেখি আমরা, তাহলে হ্যাঁ, একটা আহ, ছাত্রছাত্রী 5 বছর বয়সে স্কুলে ভর্তি হবে। এবার 5 বছর থেকে 15 বছর অবধি তার একটা হ্যাঁ, সাধারণ একটা শিক্ষা ব্যবস্থা চলবে। তার উপর এই 15 বছরের মধ্যেই সে বিভিন্ন ফ্যাক্টরিতে, কৃষি কাজে, মানে গবেষণাগারে, সব জায়গায় তার এগুলো মানে স্কুল থেকে তাকে নিয়ে যাবে বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে। প্রতি বছর এগুলো ক্যাম্প হবে, কোন কাজ আছে, কোন কাজ দরকার সমাজের জন্য। তো সেই 15 বছরের শিক্ষাকালীন সময়ই ছাত্রের মধ্যে বা ছাত্রীর মধ্যে কাজের প্রতি আগ্রহ চলে আসবে। সে ভবিষ্যতে কোন কাজ, কোন সেবা দিতে চায়, নেতা হতে চায় না কৃষক হতে চায় না কোনো ডাক্তার হতে চায়, এই পেশার বিষয়টা চলে আসবে। তখন 15 বছর পর তার বয়স হবে 20।
মানে 5 বছরের সে স্কুলে ভর্তি হয়েছে, 15 বছর পড়লো, তারপর বয়স হলো 20 বছর বয়স। এই 15 বছর পরে তার একটা ফাইনাল পরীক্ষা হবে, এইটা দেখার জন্য সে কোন মানে সে কোন পেশার জন্য উপযুক্ত, তার রুচি বা আচ্ছা যোগ্যতা কোন পেশার দিকে যাচ্ছে। তা আচ্ছা। এই অটোমেটিক তার তৈরি হয়ে যাবে, কারণ তার বয়স তখন হবে 20। 20 বছর বয়স একটা ছাত্র তো বুঝেই যায় যে তার কোন দিকে যাওয়ার ইচ্ছা আছে, কোন পেশায়। না 15 বছরের তো 15 বয়স পর্যন্ত তাকে তো নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, পরিচয় হ্যাঁ পরিচয় করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর 20 বছর, তাহলে এই 5 বছরে কি হবে? হ্যাঁ, এবার 20 বছর পরে ফাইনাল এক্সাম হওয়ার পরে এটা দেখা হবে সে কোন পেশায় যাবে। সে মনে করলো যে আমি আমি মানে আমি সে আমি এইগুলো 15 বছরের পর 20 বছর, এই 5 বছরও সে এইভাবে সে সে জানতে থাকবে, তারপরে সে মানে 15 মোটামুটি। বছর, এই 15 বছর শিক্ষাকালীন সময়ে সে জানবে, সে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন সবকিছু সে পড়বে না, সাধারণ হ্যাঁ যেগুলো সাধারণ শিক্ষার মধ্যে আছে। সে সে তার মধ্যে সে তখন বিভিন্ন জায়গায় যাবে, ফ্যাক্টরিতে, মাঠে, বাগানে, সব জায়গায় সব কাজগুলো সে দেখবে একই সঙ্গে। সে স্কুল থেকে তার টিম নিয়ে যায় না, যেরকম নিয়ে যায়। হুম, তখন তার মধ্যে একটা জাগরণ ঘটবেই যে আমার কোন কাজটা ভাল লাগছে। সেটা আচ্ছা বোঝার জন্য একটা ফাইনাল এক্সাম হবে, সেটা 15 বছর পর, মানে 20 বছর বয়স যখন হবে। আচ্ছা। মানে 15 বছর শিক্ষাকালীন পিরিয়ড পার হওয়ার পর এই তখন সে যদি মনে করে আমি রান্নার কাজে যাব, আমি শেফ বা কুক হব, তখন সে 5 বছরের ট্রেনিং পাবে, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল ট্রেনিং ট্রেনিং এই 5 বছর ট্রেনিং করার পরে সে তার কাজে প্রবেশ করবে। বা কেউ যদি মনে করে এটা নিয়ে আমি আরো উচ্চশিক্ষায় গবেষণা করব, তখন সে সেই ডিপার্টমেন্টে চলে যাবে। মানে 25 বছর বয়স পরে সে প্রফেশনে যাবে, এবং 25 বছর বয়স পরেই সে বিয়ে করতে পারবে। তার আগে তার যেরকম নির্দিষ্ট বয়সে সে যৌন শিক্ষা, সম্পর্ক, শারীরিক মানসিক যে বিষয়গুলো আসে, পরিবর্তনগুলো আসে, সম্পর্ক করলে কি হয়, না করলে কি হয়, এর নেগেটিভ পজিটিভ সব সে শিখে যাবে ওই শিক্ষাকালীন হুম সময়ের মধ্যেই। যেরকম যেরকম বয়স আসবে সেটা, যারা মনোবিদ থাকবে, ডাক্তার, তারা সব সেগুলো শেখাবে। শিক্ষক যারা থাকবে ওই ডিপার্টমেন্টের, ওই ওই শিক্ষা ব্যবস্থা তারা তৈরি করবে। এটা আমি যে সংক্ষেপে আপনাকে বলে দিচ্ছি, তা এই হুম মডেলটা আছে আমাদের বইয়ে আছে, বিশ্বভাবে রাখা আছে। এটাই। সুতরাং যখন 5 বছরের সে ট্রেনিং পেয়ে বেরোচ্ছে, তখন সে তো অলরেডি তার যোগ্যতার কোনো আর মানে মানে যোগ্যতা নেই এটা তো বলাই যাচ্ছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সে তো আর এখানে তো কাজ সবার জন্য 100% রয়েছে, সিকিউর রয়েছে, মানে 100% নারী পুরুষ 25 থেকে 50-এর মধ্যে সবাই কাজ পাবে, এবং সবাইকে একটা কাজ করতেই হবে এই হুম সুবিধাগুলো নিতে গেলে। সেই কাজও 4 থেকে 5 ঘন্টার হবে, সপ্তাহে 5 দিন নেই। হুম এখানে প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ হবে এই ব্যবস্থায়, আধুনিক ব্যবস্থায়। এর ফলে শারীরিক পরিশ্রমের কাজ খুব কমই থাকবে। যেমন কৃষিক্ষেত্রে পুরো মেশিনারি ইউজ করা হবে। সেখানে যেমন ট্রাক্টর সবই, সেখানে ধুলোবালি লাগানোর প্রশ্ন নেই। আধুনিকীকরণ যা জমিতে যাচ্ছে। নামারও কারোর প্রয়োজন নেই, সব মেশিন চলে এসেছে এখন। যেহেতু হুম, এখানে মানে ক্যাপিটাল সিস্টেম নেই, ফলে সেখানে তো প্রযুক্তির আরো বিকাশ ঘটবে। এটাই। হ্যাঁ সেখানে সপ্তাহে 5 দিন, তাহলে কত ঘন্টা করছে সে? ডেলি 8 ঘন্টা করে না 5 ঘন্টা করে? এরকম কিছু। 4 থেকে 5 ঘন্টা দিনে। 4 থেকে 5 ঘন্টা করে হুম ডেলি। হুম 8-10 ঘন্টা করলে এটা মানুষের আর জীবন থাকে না, এতটা প্রয়োজনও নেই। কারণ সেখানে তো এখন 60-70 কোটি মানুষ বেকার আছে। এটা যদি আমাদের ভারতবর্ষের কথা যদি ধরি আমরা, তো 60 কোটি মানুষ আছে। তারা যদি 4-5 ঘন্টা কাজ করে, বস্তু পরিষেবা ব্যবহার করে শেষ করা যাবে না, সবাই যদি কাজ পেয়ে যায়। সেটাই। তারপরে প্রযুক্তি আছে এখন। তো হুম হ্যাঁ, সেই এটা এটা আমূল রূপান্তরের কথাই বলা হচ্ছে। এটা রাজনৈতিক কি, অর্থনৈতিক কি, সব দিক থেকে এটা নতুন বিষয়ের কথাই আমরা বলছি। মোদ্দা কথা এটা। হ্যাঁ। তো এই বিষয়ে আজকেও গৌতম বাবুর বাড়িতে কথা হচ্ছিল যে আচ্ছা এই ব্যবস্থা আচ্ছা। নিয়ে তার একটা আলোচনা চক্রের আয়োজন করা হচ্ছে। এটা 9ই ফেব্রুয়ারি দিন ঠিক হয়েছে। 9ই ফেব্রুয়ারি? রবিবার, হ্যাঁ। কোথায়? এই কমলা কুটিরে। কমলাপুকুরে? আচ্ছা বাহ, এই একটা তো। হ্যাঁ ওই একটা পয়েন্ট। তারপরে ঠিক আছে, আগে ওইটা হচ্ছে ভালো হচ্ছে, আমি ওইটাও প্রচার করতে থাকবো। যে যাবে যাবে, সবাই তো যেতে যাবে না। যারা আর সিরিয়াস, তারপরে যারা এই বিষয়ে, তারাই আসুক, আমি এটাই চাই। কারণ এটা 3-4 ঘন্টার প্রোগ্রাম চলবে, বা 5 ঘন্টাও চলতে পারে। সেটাই। আচ্ছা 9ই ফেব্রুয়ারি ঠিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি গৌতমদের সাথে। হ্যাঁ হ্যাঁ, আজকে কথা হয়ে আ- গেছে।
আচ্ছা, আমি এই গৌতমদার কথা প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটা কথা বলি ওই বিষয়ে। এই যে স্টুডেন্ট থাকাকালীন হুম। কি বলতে গেলাম, 15 বছর, তারপরে 20 বছর, 25 বছরে সে তার কাজ স্টার্ট হচ্ছে। মানে প্রাপ্তবয়স্কটা 25 রাখা হয়েছে আর কি এখনো অবধি হ্যাঁ 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 আমাদের হ্যাঁ, আমাদের কাছে। ঠিকই হ্যাঁ, আছে, ঠিকই কারণ ওই আছে। অবধি সময় লাগে একটা শারীরিক মানসিক মানে ব্যক্তিত্ব তৈরি হতে 25 বছর লাগে, দেখা হুম দেখা গেছে আর কি, এটাই। হুম। ও এই মনে পড়েছে, আমি বলছি এইবার তার মানে কি দাঁড়ালো, তার মানে মানে সবাই তাই বলতে গেলে সবাই কাজ করবে ওই নির্দিষ্ট একটা এজ ছাড়া, ওই 25 থেকে 50-এর, 50-এর উপরে না, 25-এর নিচে না, কিন্তু এই 25 থেকে 50 সবাই কাজ করবে, হুম হুম হুম। কাজ করতেই হবে আর কি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, না, কারণ আমি ব্যবস্থার কাছে আমি পরিষেবা ডিমান্ড করছি কিন্তু আমি তৈরি করছি না, তাহলে কারা বানাবে এটা? এটা তো নাগরিক বানাবে, নাগরিক তো ব্যবহার করবে, তাই না? হ্যাঁ যদি শতভাগ মানুষের শতভাগ সুখ সুবিধা লাগে, তাহলে শতভাগ শতভাগ হ্যাঁ মানুষকে তো কাজে হাত দিতে হবে, হ্যাঁ। এটাই। না আমি এইবার আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আহ, যখনই এরকম একটা বিষয় আহ, প্রচার হয়ে একটা মানে সেই জায়গায় যাবে আর কি, যেখানে এখন যারা ব্যক্তি মালিক মানে পয়সা পুঁজির মালিক আর কি, ব্যক্তি মালিক হলো পুঁজির মালিকই ধরি, সে 1 কোটি টাকাই হোক আর 100 কোটি টাকায় 1000 কোটি টাকাই হোক, এইবার তারা যে এই সিস্টেমের মধ্যে তো এগুলো লুটোপুটো এগুলো তৈরি করছে, তারা এই সিস্টেমটাকে পছন্দ করছে। এইবার যখন নাকি এই বিষয়টা তাদের কানে যাবে, তাদের আহ, অনুগামী লোকজনদের কানে যাবে, তখন তো তারা পাল্টা এটাকে মানবার চেষ্টা করবে না, না এসব চলবে না। দেখুন, এই থিওরি নিয়ে আপনার সঙ্গে আগেও আলোচনা হয়েছে, আবার আলোচনা করি যে 77% মানুষের কাছে এখন কিছুই নেই, তাই না? এই 77% মানুষ, আমি যে রাউন্ড ফিগার 70% ধরি, তাদের কাছে বাড়ি গাড়ি জীবন জীবিকা সুরক্ষা অর্থ কোনো অধিকারই তাদের কাছে নেই। 70% মানুষের কাছে। এই 70% মানুষ মানুষ তো চাইবেই নতুন ব্যবস্থা আসুক। যদি এই 70% মানুষ যদি চায় তাহলেই কেউ ঠেকাতে পারবে না ব্যবস্থা আসতে, এটা প্রথম কথা। কিন্তু আমরা সেই সংঘর্ষের দিকে যাচ্ছি না। আমরা কি বলছি যে যে মানুষগুলো এখন সুখ সুবিধাগুলো ভোগ করছে তাদের কাছে তো বিষয়টা যাবে, আলোচনার মধ্যে তো থাকবে যে তারা কি চাইছে, তারা কি চাইছে না যে মানুষজন ভালো থাকুক মন্দ থাকুক, বা তাদের কোনো সুখ সুবিধায় কি কোনো অসুবিধা হচ্ছে, এটা কোনো দেখা হবে না। তাদের যে এখন যে জীবনযাপন, সেটা সেটা তো আর কমবে না সেখান থেকে, সেটা আরো সুরক্ষিত হবে বলা যায়। তাদের যে এখন অসুবিধাগুলো আছে ফ্যাক্টরি কোম্পানি চালাতে, এসব তো এমনি বন্ধ হয়ে যাবে, কারণ সাধারণ লোক নতুন ব্যবস্থা চাইবে, তাদের কাছে সাধারণ মানুষের কাছে ক্ষমতা অধিকার আসবে, সেই প্রপার্টি তো এমনি তাদের সম্পত্তিতে আর কেউ কাজ করবে না, কারণ যখন ব্যবস্থা চেঞ্জ হচ্ছে তো পুরো সংবিধান আইন সবই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ক্ষমতা তো চলে আসছে পাবলিকের হাতে, সেটা তারা আগেই বুঝতেই পারবে বিষয়টা, তাই না? তো সুতরাং এই 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 প্রশ্নই তখন আসবে না। এখন এটা কেন আসছে, কারণ এখনো ইউএলএম বা নতুন ব্যবস্থার প্রচারটা এখনো জনসমক্ষে আসেনি, এখনো পপুলার হয়নি। যখন পপুলার হবে তখন মানুষ বুঝবে যে এই সংস্থাটা এখন পপুলার হয়ে গেছে, তাই না? সিপিএম পার্টি থেকে এখানে লোক বেশি, বা প্রচুর সাধারণ মানুষ অন্যান্য পার্টি থেকে এখানে ঢুকে গেছে, তারা এটা বুঝছে জানছে এই ব্যবস্থাটা সব থেকে বেস্ট ব্যবস্থা, সব থেকে আধুনিক বিজ্ঞানসম্মত ব্যবস্থা। কিন্তু এই এই বিষয়গুলো চলেই আসবে। প্রথমত এটা প্রচারে যখন চলে আসবে মিডিয়াতে, এটা সিংহভাগ মানুষের কাছে, তখনই এটার একটা ক্ষমতা পাবলিকের কাছে চলেই আসবে। আর কোনো পাবলিক এটার বিপ্লব বা সশস্ত্র সংগ্রাম কেউই চাইবে না, কারণ ব্যবস্থার রূপই নয় এটা। মানুষ সুখী জীবনযাপন করতে চায়, সেটা মূল উদ্দেশ্য। এটাই, তখন সেই মানুষগুলো তারাও তাদের যে কাজ, ধরুন আমি আগেও বলেছিলাম আম্বানি আদানি তাদের যে কাজ তারা সেই কাজই করবে, তারা যে সুখ সুবিধা ভোগ করছে সেগুলোই তারা ভোগ, কারণ তার থেকে বেটার সুখ সুবিধা তারা পাবে, কারণ তারা সেই কাজে পারদর্শী না, যে যে বিজনেস নিয়ে, তো সেই পদই তারা পাবে, সেই সুখ সুবিধা তারা পাবে, এটাই। কিন্তু বিরোধের তো কোনো প্রশ্নই নেই। আর সমস্ত হুম হুম। রাজনৈতিক দলগুলো তখন ইউএলএম এর সঙ্গে যুক্ত হবে, বা নতুন এই বর্তমান সরকারও তখন আরো বেটার ফ্যাসিলিটি দেবে, এই জাগরণ মানুষের মধ্যে চলেই আসবে যে আলটিমেট ব্যবস্থাটা মূল সমস্যা, ব্যবস্থাটা আমাদের শুধরাতে হবে, ঠিক করতে হবে। এই চেতনার ব্যাখ্যাটা মানুষের কাছে এলেই একটা জনজাগরণ ঘটে যাবে। না, একটা জায়গায় হ্যাঁ, আমি একটা জায়গায় মানে আমি তোমার সাথে একমত, সেটা হচ্ছে যে বা এই ব্যাপারে ইন্টারেস্টেড, সেটা হচ্ছে যে
যারাই বা মার্ক্সবাদে বিশ্বাসী, তোমাকে এর আগেও বলেছি যে তারা সবই করছে, এতগুলো ভেঙে গেছে বিভিন্ন গোষ্ঠীতে, তুমি কিছু টের পেয়েছো আমাদের এখানে ওর থেকে হোক বাইরে যখন যাচ্ছ, তারা কিন্তু আলটিমেট কথাগুলো পুরো কথাটা বলছে না। তোমার কথার মধ্যে যেটা পুরোটা আছে, এইবার কখনো কখনো কমে যাচ্ছে, সেটা আমি তোমাকে জাস্ট বললাম যে কেউ হয়তো বলছে কিন্তু সে সে ওই এই ব্যবস্থার থেকেই বুঝেছে, তার পার্টির থেকেই বুঝেছে, অসন্তুষ্ট হয়তো হয়েছে, কিন্তু সে কিন্তু বলে ফেলছে এই জনকল্যাণ রাষ্ট্র তা মানসিক ভুল শিক্ষা বা কুশিক্ষার জন্য কুকাজ করে ফেলছে। তাহলে মানুষকে ঠিক করতে হবে, সরকারকেও এগুলোর দায়িত্ব নিতে হবে। এই যে বলে ফেললো যে সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকারকে এই জন্য করতে হবে, ঠিকঠাক করতে হবে, তার মানেই বোধহয় এই সরকারটা, যে সরকারগুলো আছে এই সরকারটাই সমস্ত কিছু এই সরকারের পক্ষে চলে যাচ্ছে আর কি কথাটা। আসলে তোমার পাল্টা যে ব্যবস্থা, তুমি যে এই ব্যবস্থার যে প্রেমজিৎ সিং যে পাল্টা একটা ব্যবস্থা কথা বলা আছে বা বলা হচ্ছে, সেইটাকে কিন্তু বারবার হাইলাইট করতে হবে। হ্যাঁ, বুঝেছো? অবশ্যই আমি না, এটা এটা আমাকে অনেকেই বলেছে যে আমি যখন কারোর সঙ্গে আলোচনা করছি, আলোচনা হ্যাঁ, করার শেষে আমার একটা বক্তব্য তারা রাখতে বলছে, যে আপনি তখন আপনার বক্তব্যটা রাখুন, নাহলে অস্পষ্টতা থেকে যাচ্ছে। তো এটা অনেকে বলেছে, এটা আমি রাখবো এরপরে, যেটা সমীক্ষা আমরা করি আর কি। ধরুন আপনার সঙ্গে হ্যাঁ, আমার কথা হচ্ছে, কথা হওয়ার পরে শেষে একটা সমীক্ষা দেওয়া, যে আলটিমেট এই আলোচনা হলো, সিদ্ধান্ত কিন্তু এইটা। আচ্ছা, এটা অনেক সময় আমি দিই না আর কি। এটা দিলে যেটা আপনি বলছেন তার এই প্রশ্নটা থাকবে না। একদম 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 ঠিক। আলোচনা করার পরেও এই জায়গায় যাওয়া যেত, তাহলে আপনি কি বুঝলেন বা আমরা কি যেটা বললাম সেটা কি আপনি বুঝতে পেরেছেন সম্পূর্ণ? এই জায়গায় গেলে পরে ব্যাপারটা একটা হ্যাঁ, হ্যাঁ, জায়গায় দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা যদিও যখন মানে আলোচনা করি, এটা আমরা চেষ্টা করি করার, বা যদি অনলাইনে যখন ডিসকাশন করি তখন এই পয়েন্টটা আসে শেষের দিকে, আমরা এইভাবেই কনক্লুড হুম করি। হুম 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 বা হিন্দি চ্যানেলে যে আলোচনাগুলো হয় এইভাবেই শেষ হয়। হুম হুম এটা। আর আমরাও চাইছি যে এখানে মানুষ যাদের স্বতঃস্ফূর্ত আহ, আগ্রহ আছে তারাই আসুক, তারাই আলটিমেট লোকজন আসছে আসলে। যেমন বুকারোতে একজনের অডিও শুনেছেন, যিনি বামপন্থী কর্মী, ওই অডিওটা শোনেননি বোধ হয়, না? কোনটা? আহ, আপনাদের কাছে গেছে বোধ হয়। হ্যাঁ, ঝাড়খণ্ডের বোকারো থেকে একজন মানুষ আমাদের ইউএলএম এ যুক্ত হয়েছেন। উনি অনেক আচ্ছা বছর থেকেই ইউএলএম এর বিষয়গুলো দেখছেন, পড়ছেন, বইপত্রগুলোও পড়ে নিয়েছেন। উনি বলছেন যে আচ্ছা এই মানে কমিউনিস্ট ব্যবস্থার থেকে উত্তম ব্যবস্থা হচ্ছে এই ইউএলএম ব্যবস্থা। আচ্ছা। শোনেননি বোধ হয়, না আপনি? না, ওটা শোনা হয়নি। আচ্ছা, আর আচ্ছা। বয়স্ক লোক টাক পড়া ছবি দেওয়া আছে না একজন হ্যাঁ, ভদ্রলোকের? হ্যাঁ, হ্যাঁ, এরা বামপন্থী কর্মীর হ্যাঁ কথা। হ্যাঁ, ওটা ওটা দেখবো, ওটা পড়বো। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে ওই লিঙ্কটার ছবিটা বোধহয় ক্লিয়ার হয়নি, তাই বোধহয় বুঝতে পারেননি আপনি। হুম হুম হুম। আমি না, আমি আপনাকে, ওরকম একটা ছবি দেখেছি, ওই যে বললাম বয়স্ক লোক, একটু টাক হ্যাঁ, পড়া হ্যাঁ, হ্যাঁ, সামনেটা। হ্যাঁ। হ্যাঁ, আমি ওটা আপনাকে আবার এখন শেয়ার করে দিলাম হোয়াটসঅ্যাপে, আচ্ছা আচ্ছা আচ্ছা। লিঙ্কটা দিয়ে দিলাম। শুনবেন ঠিক তো, এরকম ঠিক আছে, মানুষজন আমি আসছে যারা বুঝেই আসছে, যারা সমাজ হুম, ব্যবস্থাকে ভালো করে বুঝবে, তার সঙ্গে আর কারোর বিরোধ থাকবে না। তিনি সে তো সমাজ ব্যবস্থা নিয়েই মানে চাইবে, সে মার্কস নিয়ে আসুক, যে কেউ নিয়ে আসুক। তা এখন তো আর মার্কস নেই, এখন যারা আনবে তারাই মার্ক, তাই না? হুম হুম হুম। সেটাই। এখন আমরা কথা বলছি, আমরাই এখন মার্ক, তাই না? হ্যাঁ, নতুন দর্শনের কথা বললে সেটাই তো আসবে, হ্যাঁ, সেটাই। নতুন সুতরাং দর্শন। এখানে এখানে এটা নয় যে কাউকে অশ্রদ্ধা করা হচ্ছে, কারণ যখন যে যুগে যে মানুষজন থাকবে তারাই তো হ্যাঁ, সেই ব্যবস্থার অধিকারী, তাই না, না? একটা জায়গায় ঠিকই একটা জায়গায় ঠিকই আছে, সেটা হচ্ছে মার্কস ধরো 200 বছর আগে জন্মগ্রহণ করে 150 বছরের মাথায় সে ওই শ্রেণী বিভক্ত সমাজ, তার জন্য সশস্ত্র বিপ্লব ইস্তাহারে লিখে গেছে, বিপ্লবের কথা বলে গেছে। ঠিক আছে, তখনকার পরিস্থিতিতে তখন সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল, যেটা নাকি ওই প্রেমজিৎ সিং আমি দেখলাম, হ্যাঁ ওটা আমি এর মধ্যে ওই উত্তমের কথা শুনতে গিয়ে ওটা বার করে পড়লাম, ওনার কিছুটা হিন্দিতে আমি শুনে নিলাম যে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় মানুষের এতটা মানে লড়াই করার প্রস্তুতি থাকে না, তা রাজাদের আধিপত্য বেশি থাকে, ফলে তখন সশস্ত্র সংগ্রামটা হওয়ারই একটা পরিস্থিতি থাকে।
ছিল। হুম হুম কিন্তু এখন যখন মানুষ মত প্রকাশ করার সুযোগ পেয়েছে, তার অনেক রকম অধিকার পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ওই ওই সশস্ত্র সংগ্রামটাও ঠিক হয়ে গেল 150 বছর, তাতে কোনো কোনো নতুন কোনো দেশে প্রতিষ্ঠা পেল না ওরকম ধারাটা আর কি, সশস্ত্র সংগ্রামের ধারা বা ঘটনা। তাহলে পরে কি এই শান্তিপূর্ণ অবস্থার এইরকম একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ গ্রহণ করবে? এই জায়গায় উনি হয়তো এটা ভেবেছে, হ্যাঁ এইটাই গ্রহণ করতে পারে মানুষ। এখন অনেক বেশি ডেভেলপ করেছে, অনেক বেশি প্রযুক্তি এসে গেছে। সত্যি সত্যি যদি মানুষকে বোঝানো যায় যে একটা রাষ্ট্র ব্যবস্থা ত্রুটি মুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা এইরকম হতে পারে, এইভাবে যাওয়া যেতে পারে, তাহলে আর সচেতন হতে হবে না। মানুষ যদি বোঝে, করবো না কেন, শুধু শুধু রক্তক্ষয়ী মারামারি খুনাখুনি কি দরকার আছে? কিন্তু তখন এটা উনি লিখেছে, মার্কস, তখন সিস্টেমটা ছিল ওরকম রক্তক্ষয়ী ঘটনা ঘটতো। ধরো ওই রাজাদের ইতিহাসে ওই সেই মুসলিমদের রাজত্বই বলো, বা তার আগে মুঘলদের আগে তোমার ব্রিটিশের আগে মোগলদের আগে তুর্কি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যা শাসন করে গেছে, তখনকার ব্যবস্থাটাই ছিল যে যে দায়িত্ব পাচ্ছে মানে রাজা, সে রাজা সিংহাসনে বসেই সে রাজ্য জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ছে। ফলে সংঘর্ষ অনিবার্যই ছিল। প্রতি বছর বলো 6 মাস বাদেই সে রাজ্য জয় করার জন্য, তার সাম্রাজ্য বিস্তার করার জন্য সে ঝাঁপিয়ে পড়ছে। ওইটাই ছিল তখনকার কাজ। এইবার মানুষ যখন অতিষ্ঠ হয়ে উঠেছে যে আমরা তো বাঁচতে পারছি না, তখন সে রাজতন্ত্র উচ্ছেদ করার জন্য, আর রাজতন্ত্র তখন এক সময় এসছে, ধরো এই 100 বছর আগেকার কথা, বিভিন্ন জায়গায় জায়গায় তখন গণবিক্ষোভ হচ্ছে বা উপনিবেশিক ব্যবস্থা পাল্টে ব্রিটিশের বিরুদ্ধে আমাদের এই মতন দেশ আরো যারা ছিল তারা বিশ্বযুদ্ধের পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদেরকে স্বাধীন করতে পেরেছে। তখন তারা এই ধরনের একটা সংবিধান তৈরি করে নিজেদেরকে বাঁচার একটা প্রতিষ্ঠার জায়গা করেছে। এইবার এই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি সেই আগের মতন সশস্ত্র হতেই হবে বা হবেই, এর তো নাও হতে পারে। কি হবে সে তো পরে দেখা যাবে। কোনো উপায়ে হওয়ার একটা চান্স, না এটা দেখুন, ধারণাটা আসতে পারে। না দেখুন, এটা 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 একটা দর্শনের বিষয় এখানে আছে, যেটা নিয়ে এখনো সেভাবে আলোচনা হয়নি। সেটা হচ্ছে যে আম্বানি আদানি প্রধানমন্ত্রী এখন কি চাইছে? তারা তাদের লাইফে যে সুখ সুবিধা তারা সেটা চাইছে তো, নাকি যে অধিকার সম্মান তারা পাচ্ছে, তো এটাই তো চাইছে, তাই না? হ্যাঁ, এখন হ্যাঁ, এখন পুঁজিবাদী ব্যবস্থা ছাড়া কাউকে শোষণ না করে এখন বড়লোক হওয়া যায় না, বিপুল সুখ সুবিধা সঞ্চয় করা যায় না, অর্জন করা যায় না, ভোগও করা যায় না, তাই না? কারণ ব্যবস্থাটা এরকম, আসলে মানুষ চাইছে সুখ সুবিধা ভোগ করতে, সুরক্ষিত থাকতে। এটা হচ্ছে মূল হ্যাঁ, উদ্দেশ্য। কারণ আমার সে উদ্দেশ্য। তার জীবনের সুখ সুবিধা সে চায়, অপর হুম, কেউ ভোগে যাক, তাই না? সে তার হুম, নিজের স্বার্থ চাইছে, সে যে আমার লাইফ আমি কত ভালো করে বাঁচবো, তাই না? তো হুম, সিস্টেম বলছে যে আপনাকে আপনার সর্বোচ্চ যে চাহিদা সেটা আপনি ব্যবস্থাকে জানান, ব্যবস্থা আপনাকে সেই লাইফটা আপনাকে প্রদান করছে, দেবে ব্যবস্থা আপনাকে। আপনার আর কি লাগছে? এটাই তো লাগছে আপনার। আপনি এখন যে বিপুল সম্পদ সঞ্চয় করে রাখছেন সেটা কেন? এই সুরক্ষার। এগুলোর চিন্তা হচ্ছে আমি কি করে আরো বেশি আমার নিজের সুবিধা এবং যে প্রতিষ্ঠা শ্রীবৃদ্ধি করব, মানুষের না। হ্যাঁ, কারণ এখনকার ব্যবস্থায় সবাইকে দিয়ে তো শ্রীবৃদ্ধি হয় না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সবার থেকে কেড়ে নিয়ে নিজের সঞ্চয় বাড়ালে তবেই শ্রীবৃদ্ধি হয়, তাই না? কারণ এখনকার ব্যবস্থায় কোনো সম্পদ সঞ্চয়ের কোনো সীমা নেই। আপনি আনলিমিটেড সঞ্চয় করতে পারেন, জমাতে পারেন। তো আপনি একাধিক বাড়ি গাড়ি সব করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই, তাই না? কারণ হুম, ক্যাপিটাল সিস্টেম, আপনি যেমন তেমন করে আপনি যা খুশি করতে পারেন এখন, ঠিক না? কারণ হুম, এইটা হচ্ছে পুঁজিবাদের স্বাধীনতা মানুষকে দিয়েছে। সুতরাং সে সে কিন্তু আসলে এগুলো চাইছে না। সে কিন্তু 10খানা গাড়ি ব্যবহার করছে না, একটা গাড়ি ব্যবহার করছে। 10টা বাড়িতে ঘুমোচ্ছে না, একটা বাড়িতেই ঘুমোচ্ছে। সুতরাং সে যা এটা ভালো করেই জানে, সে করতে কেন বাধ্য হচ্ছে? কারণ এইটা করলে পরে অধিক সম্পদ ভোগ করে থাকলে পরে সে সুরক্ষিত থাকে, মানুষ সম্মান দেয়, একটা নিশ্চিন্তে জীবন থাকে, সুখ সুবিধা, মূলত সুখ সুবিধা সেটা। তাই নতুন ব্যবস্থা বলছে যে আপনাকে আপনার সর্বোচ্চ সুখ সুবিধা দিয়ে দিচ্ছে, যে আপনি কোথায় বাড়ি বাড়ি করবেন, কেমন বাড়ি বাড়ি চান, কেমন ঘর চান, কি ফ্যাসিলিটি চান, কোন গাড়ি চান, কেমন লাইফস্টাইল আপনি চান, শুধু ব্যবস্থা আপনাকে প্রোভাইড করে দেবে। এটাই তো মানুষ চাইছে, আর হুম, কি। এইটা হচ্ছে মূল বিষয়, যে
ব্যবস্থা পরিবর্তনের প্রতি কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে যে মানুষ যেমন লাইফ চাইছে তেমন লাইফ সে পাচ্ছে কিনা, সে তার স্বার্থই দেখবে। তাই যে ব্যবস্থা বলছি, তাই জন্য আমরা বলছি যে এটা ব্যক্তিবাদ, মানে ব্যক্তির সর্বোচ্চ স্বাধীনতা অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা এটা ব্যক্তি যাচাই করে দেখুক, ব্যক্তি ব্যবস্থাকে বলুক, ব্যক্তি সিস্টেমকে বলুক যে তার এই সিস্টেমটার কোনো অসঙ্গতি সে দেখতে পাচ্ছে কিনা, তার অধিকার সুরক্ষিত হবে কিনা। সে এটা নেতা হোক, মন্ত্রী হোক, বিত্তশালী হোক, দরিদ্র হোক, ধনী হোক, প্রত্যেকের কাছে এটা যাচ্ছে যাচাইয়ের জন্য। যে আপনি যাচাই করে দেখুন, আপনি ব্যবস্থাকে বলুন, ডিমান্ড করুন আপনার কি প্রয়োজন, জানান ব্যবস্থাকে, ব্যবস্থা আপনাকে প্রোভাইড করবে। আপনার আর কি চাই? ব্যবস্থা আপনাকে, সরকার আপনাকে সমস্ত সুরক্ষা দিচ্ছে, এটা তো মানুষ চায়। হুম। সেটাই। ফলে একটা দর্শনের দিকও আছে, এটাই আর কিছু না। যে মানুষ আলটিমেট সুখ সুবিধা চায়, সুখী জীবনই চায়। এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, তবে একটা সুযোগ আছে, মানে পজিটিভ দিক আছে। ধরো আজকে যারা কাজ করছে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি বা যাই হোক, যারা কাজ করছে, যারা কাজ পাচ্ছে ও কাজ করছে, তাদের তো আস্তে আস্তে সিস্টেমটা এই জায়গায় যাচ্ছে, তাদের টাকা ব্যাংকে চলে যাচ্ছে, অনলাইনের মাধ্যমে সেও পেমেন্ট করছে ইত্যাদি। এইবার পুরোপুরি এটা ডিজিটাল হয়নি, এবং সে হাতে ক্যাশও পাচ্ছে বা সম্পদ সে আহ, জমিয়ে রাখারও তার একটা সুযোগ থাকছে। সেখান থেকে বৈষম্য সৃষ্টি এবং অশান্তির সৃষ্টি এবং লুটপাটের সৃষ্টি। মানুষের হাতে যদি সম্পদ, কিছু লোকের হাতে ধীরে ধীরে সম্পদ যাওয়ার সুযোগ থাকে, কিন্তু এই সিস্টেমে অনলাইনের মধ্যে দিয়ে তার সমস্ত কিছু অর্ডার, তার প্রাপ্য জিনিস সে পাবে, এবং সে পরিশ্রমের কাজ করার মধ্যে দিয়ে সেই সম্পদ সৃষ্টি করবে, যেটা রাষ্ট্র সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে। আর জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তারা এই ব্যাপারটা দেখভাল করবে। রাইট, মানে রাইট। প্রত্যেকের যে বিষয়টা নতুন। সরাসরি সরকার ব্যক্তিকে হ্যাঁ, দেখছে, মানে ব্যক্তি অপর হ্যাঁ, ব্যক্তির উপর কোনো লেনদেনের কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, এই এই পরিষ্কার একদম এই কথাগুলো একদম মানে তারপরে প্রথম কথা পরিষ্কার এই জায়গাটা থাকবে যে আমরা এই ব্যবস্থার বদলে নতুন ব্যবস্থা, আমরা এইরকম জিনিসটা চাইছি। হুম, এইবার মানে যেমন ওই যে বললাম না, ওর নামটা জানি কি, আমার যাদবপুরের ছেলেই মনে হচ্ছে, কালো করে ছেলেটা তোমার সাথে যে আমাদের এই শিকাগো ভবনে ছিল না, আহ, দেবগল্প কি? দেবকল্প। ও কি ওর ইন্টারভিউটা কি পাঠিয়েছিলে লাস্টে, এই যে নতুন ব্যবস্থা হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, হ্যাঁ, এটা ওর সাথেই কথা হচ্ছিল, রাইট। ওই ওই এই যে অভয়ের ব্যাপারেও হ্যাঁ, হ্যাঁ, কথাবার্তা হ্যাঁ, ও হয়েছে। দেবকল্প। হ্যাঁ, ওর কথার মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। সেই জন্য যখন বাঘাযতীন মোড়ে বলছিল কথা, তখনও কিন্তু আমিও খেয়াল করছিলাম। ও কিন্তু ঘুরে ফিরে এই যে মানবাধিকার কর্মী, আমি মানে এপিডিআর করতে গিয়ে ও যেটা বুঝতে পেরেছে, এটাও ও দেখলাম বললো কথাটা। তাতে হচ্ছে যে মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষকেই সচেতন হতে হবে। আমার মানুষ তার নিজের অধিকার পাওয়া ভোগ করার ক্ষেত্রে তাকেই সচেতন হতে হবে, রাষ্ট্রের কাছ থেকে সেইগুলো আদায় করতে হবে। এবার এপিডিআর যেটা করছে, কেন কথাটা এইবার পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, যেহেতু এপিডিআর এই কাজের মধ্যে এই পার্টটা আছে যে আমরা মানুষের যা সমস্যা হচ্ছে নানান ধরনের, তার মধ্যে মূলত ওরা রাষ্ট্রের আক্রমণটাই বেশি মানে হাইলাইট করে। এই যে খাদ্যের দাবি, অমুক দাবি, সেগুলোর বদলে ওইগুলোই বেশি রাষ্ট্রের পুলিশি আক্রমণ, সন্ত্রাস এগুলোই বেশি করে, যে বন্দি মৃত্যু। কিন্তু এখন আস্তে আস্তে এইগুলোর মধ্যে ঢুকছে সাধারণ মানুষের নানা রকম সমস্যা, তার মধ্যে ঢুকছে। কিন্তু দেবকল্প যেটা বললো, যে আমি যেটা বুঝেছি পিটিআর করতে গিয়ে যেটুকু বুঝেছি, সেটা হচ্ছে এই বিষয়গুলো আমরা, ও কি হচ্ছে মানে বিচার ব্যবস্থার কাছে যাচ্ছে। রাষ্ট্রেরই একটা পার্ট হচ্ছে প্রশাসন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা। এইবার মানুষ এই ব্যবস্থার মধ্যে সবসময় ঠকছে, নানানভাবে আক্রান্ত হচ্ছে, বা বাজে কাজে লিপ্ত হওয়া, ভুল কাজ, নানা অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। এবার সেইটার জন্য আমরা বিচার ব্যবস্থার কাছে যাচ্ছি যে আপনি বিচার করুন, যে রাষ্ট্র এই কাণ্ড করছে, খেতে দিচ্ছে না, খাবার মানে খাদ্যের সুরক্ষা ব্যবস্থা করছে না, শিক্ষার ব্যবস্থা করছে না, বাঁচার ব্যবস্থা রাখতে পারছে না। এই যে বিচার ব্যবস্থার কাছে
বিচার ব্যবস্থা তখন ঠিকঠাক করে দিচ্ছে, সরকারকে ওয়ার্নিং করছে, থ্রেট করছে, এইটা আপনার করে দিতে হবে, জনগণকে এটা ঠিক করে দিতে হবে, ওইটা দিতে হবে, এইটা দিতে হবে। ওর এই কনসেপ্টটা ঢুকেছে, তার জন্য ওর বলার মধ্যে এই জিনিসটাই বারবার উঠে আসছে যে জনকল্যাণ রাষ্ট্রের বিচার ব্যবস্থা থাকছে, অন্য জিনিসগুলো তো আছে, বাকি তিনটে স্তম্ভ। তো আমাদের এই সমস্যাগুলো আমাদেরও যেমন সচেতন হয়ে উঠতে হবে, এটা এপিটিআর এর কিছু লোকের বক্তব্যের মধ্যেই এটা আছে যে আমাদের অধিকারের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, আর পাওয়ার জন্য আমরা সরকারের কাছে বা বিচার ব্যবস্থার কাছে আমরা নিবেদন করব। তাহলে কি হচ্ছে, এই স্ট্রাকচারটা থেকে এপিটিআর নিয়ে কিন্তু এই বিতর্কটা আছে। তাহলে এপিটিআর কি এই রাষ্ট্রের পক্ষেই, এই রাষ্ট্রটা রাখার পক্ষে? আমি এবার তোমার ব্যাপারটা পরিষ্কার বলে দিই, এবার ওর ওর বক্তব্যটা কেন এরকম বলছে ও। এবার সেইটার সাথে এই আধুনিক মানে নতুন যে ব্যবস্থা, সেটার মধ্যে ফারাক আছে, কিন্তু অনেক ফারাক। মানে সেই জনপ্রতিনিধি হবে এখানে, এমন ভাবেই সবটাই বোঝানো হচ্ছে, সিস্টেমটাই নতুন সিস্টেমটাই বলতে হবে। এই প্রেমজিৎ সিং এর বক্তব্য বা তোমার বাংলা অনুবাদে তোমার বক্তব্যে যে নতুন ব্যবস্থার কথাটাই বলতে হবে, ওই ব্যবস্থার মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে সেইটা যেমন বলতে হবে, তেমন নতুন ব্যবস্থাটা বলতে হবে। নতুন ব্যবস্থার মধ্যে তখন এই পদ্ধতিগুলি, কে কোন বয়সে কাজ করবে, কতটুকু বয়সে সে শিক্ষিত হয়ে উঠবে, এই বিষয়গুলো থাকবে। কাজের বয়স 25 থেকে 50। যারা নির্বাচিত হবে তারা অ্যাকচুয়ালি, আরেকটা হচ্ছে মুদ্রা ব্যবস্থারই অনেকটা স্টেপিং হচ্ছে, যে আজকে ডিজিটাল পদ্ধতিতেই সমস্ত লেনদেনটা হবে, মানুষের হাতে টাকা সেইভাবে যাবে না সেরকম ভাবে। ফলে নেতা নেত্রীদেরও ওই মানে সম্পদ আহ, নিজে বৃদ্ধি করা, নিজের স্বার্থে বেশি বেশি করে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সেই সুযোগও থাকবে না এই নতুন ব্যবস্থায়। হ্যাঁ, একদিকে এইটা একটা প্রয়োজনও পড়বে না, একদিকে সুযোগও থাকবে না, দুটোই একই সাথে। হ্যাঁ, দেবকল্পের কিন্তু আমার যা মনে হয় ওর ওর এর আগের দিনও সেদিন বা সেদিনও এরকমই শুনেছি। ওই যে বড় ওই কথাটা ওর মধ্যে আলোচনার মধ্যে বলেছে, এপিডিআরটা কি মানবাধিকার সংগঠন করতে গিয়ে আমি যা বুঝেছি সেটা হচ্ছে এইরকম। আমি তোমাকে বোঝাতে পারলাম বিষয়টা? হ্যাঁ, না, ঠিক ঠিক। আমি আমি হ্যাঁ আমি আমি তো জানি যে হ্যাঁ আমরা যে হ্যাঁ ব্যবস্থার হ্যাঁ কথা বলছি তার পুরো কনসেপ্ট তার ক্লিয়ার হয়নি এখনো, এটা তো আমি হ্যাঁ এখনো হ্যাঁ বলছি এটা। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ তো আরো ডিপ তাকে পড়তে হবে, বুঝতে হবে, সময় দিতে হবে আরো বুঝতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ততটুকু সময় সে না, দেয়নি। তাকে আমি বই দিয়েছি, সে বইটাই পড়েনি। তাহলে বুঝুন, তার এমনি ব্যবস্থাটা ওভারঅল ভালো লেগেছে, কিন্তু তার যে ডিপ যে এক্সপ্লেনেশনটা, ব্যাখ্যাটা, সেটা যেরকম করে আমি দিতে পারবো সেরকম করে দিতে পারবে না, কারণ সে পুরো ব্যাপারটা তো পড়েনি এখন। আমরা অলরেডি এইগুলো নিয়ে হাজার হাজার আলোচনা করে ফেলেছি অলরেডি 5-7 বছরে। পড়েনি। তারপরে তুমি মানে একই লজিক, দেবকল্পের প্রশ্ন, এই যে রবিদা, এই যে গৌতম দ্বারা বা যারা আসছে, অধিকাংশই ধরো তুমি এই যে ওই ভদ্রলোক, ওই সমাজকর্মী, কি নাম, দত্ত, নামটা বলতে পারছি না। ওই যার সাথে ইন্টারভিউ নিলে বললে পরে আসবে, যোধপুর পার্কে তার অফিস, সমাজকর্মী, কে বলুন তো কোন টপিকটা নিয়ে? কি দত্ত, এই তো এই ব্যাপারটাই তুমি তাকে বলছিলে, সে শুনলো টুনলো, তোমার তার একটা ইন্টারভিউ তুমি নিয়েছিলে। তারপরে আমি সেদিন তাকে আমাকে পরিচয় করিয়ে দিলে না, যা বললাম বাঘাইতে একটা আমরা এরকম উনি বললো ঠিক আছে আমি থাকবো সেদিন। দেবকল্পের কথাই বলছেন কি না অন্য কারো কথা? হ্যাঁ দত্ত কে আছে আর? হ্যাঁ দত্ত, ওনার নামটা মনে পড়ছে না, বয়স্ক, উনি এই বিভিন্ন সমাজ সেবা কর্মীদের নিয়ে কাজ করে, সংগঠন নিয়ে কাজ করে, বিশেষ করে পরিবেশ। নামটা মনে হয় এখন না, অনেক কিছু করে এরকম হচ্ছে দেখছি, ভুলে যাই, পরে মনে পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উম, ওনারও মানে অর্থাৎ নাকি মানে মানে তোমার মার্ক্সবাদী পার্টি করলো আর কি, নকশাল হোক, এসওসি হোক, সিপিএম হোক বা আরএসপি, ফরওয়ার্ড ব্লক,
তাদের একটা সংসদীয় পার্টির মধ্যে একটা 80% ঢুকে গেছে, তো যারা বিপ্লবের কথা তাও বলতো এক সময়, একমাত্র মাওবাদী ছাড়া সবাই এক প্রকার ওই সশস্ত্র বিপ্লবের কথা বা একদম পাল্টানোর কথা, সমাজ ব্যবস্থার কথা বলা কমে গেছে, কমিয়ে দিয়েছে আর কি। এটা তারা বলছে সময় বলবো, এখন আমাদের ভোটের মধ্যেই থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। এইবার এই লোকগুলোই কিন্তু বলছে আর কি, যেমন এপিডিআর এর সাথে অনেকটা মিল হয়ে যাচ্ছে। এপিডিআর এদের বিরোধিতা করে, কিন্তু এপিডিআর এর বক্তব্য ওইটা, যেটা দেবকল্প বলে ফেললো। দেখো দেবকল্প কিন্তু ওরকম সশস্ত্র বিপ্লবের ছেলেই কার্যকলাপের মধ্যে জড়িয়ে ছিল। এখন তো দেখছি আবার এই কথা বলছে, ঠিক আছে, যে এপিডিআরটা করতে এসে ও একটা অন্য সংগঠনের সাথে ছিল ওই রকম। তো ও এখন দেখছি ওই কথাটা বললো আর কি, যে জনকল্যাণমূলক রাষ্ট্র এবং জনগণকে ঠিক হতে হবে, এক কথা আর কি। তো এইরকমই অনেক লোকের বক্তব্যই তাই। আমাদের বলতে গিয়ে আমি আস্তে আস্তে যার জন্য আলোচনাটা করলাম আর কি। আর আর কি, আর চর্চা না থাকলে তো হয় না। এই উত্তম যেমন পরশুদিন থেকে পিছনে খোঁচাখুচি করছে, তোমার মাধবের খবর কি, আমি এই তো এইটা পড়লাম, এই পরশুদিন যখন বললো তখন থেকে এই নাড়াচাড়াটা পড়লাম, আমি আবার কিছু পড়লাম। এখন তো এই অবস্থা নিয়ে তো অনেক হইচই হচ্ছিল কটা দিন। হ্যাঁ, আইনি ব্যবস্থা, তারপরে এই প্রোগ্রাম আর কতটা ঠিক হচ্ছে, সিবিআই কি করলো, সরকার কি বলাটা ঠিক হয়েছে কিনা, সরকার বলতে পারে কিনা। এই যে মুখ্যমন্ত্রী যেমন বলে বসলো যে আমি হাইকোর্টে যাব ফাঁসির জন্য, ইপিডিআর আবার ফাঁসির বিরুদ্ধে কথা কথা বলছে আর কি। এখানে একটা কন্ট্রাডিকশন আছে। তাহলে মুখ্যমন্ত্রী এই কথা বলছে, তাহলে এপিডিআর কি সেটা সেই ব্যাপারে প্রচারে নামবে? মানে অভয়ের বিচারের প্রশ্ন ছেড়ে দিয়ে এখন ফাঁসির যে দাবি, এটা আমরা মানি না, এটা ঠিক না। এই মুখ্যমন্ত্রী কেন বললেন এটা? সত্য পারে অন্যায় করেছে তাদের, কিন্তু ফাঁসি, এটা এপিডিআর বিশ্বাস করে না ফাঁসি বিষয়টা। তো তাহলে আমরা কি এই বিষয় নিয়ে এই কথাটা নিয়ে খুব আর কি আহ, ব্যস্ত ছিলাম আর কি। মানে বিচার হবে, বিচার বেরোচ্ছে, কি কি বেরোলো, কে কি বললো না বললো ইত্যাদি। এর মাঝখানে পরশুদিন আর কালকে আজকে এই উত্তম এই কথাগুলো তুললো আর কি। কারণ আমি তো যাই বলি যে দেখো আমার ওগুলোর ইন্টারেস্ট কিন্তু কম, এগুলো হবেই। আমরা কেন এর মধ্যেই আটকে থাকছি? আমরা নতুন সিস্টেমটার কথা বলি, হয় মাদকের সঙ্গে বিতর্ক করি, নাহলে পরে ওদেরই বই এর মধ্যে যা লেখা আছে, যারা মার্কসবাদটা মানছে না ঠিক মতন, পার্টি বলে, সেইগুলো নিয়ে আলোচনা করতে পারি, তাদের সাথে ডিবেট করতে পারি। আমরা কেন শুধু ওইটা নিয়ে পড়ে থাকবো? ডাক্তার কতটা ঠিক করলো, হাসপাতাল কতটা কি, ওগুলো তো অবশ্যই আছে, কিন্তু এগুলো চলতেই থাকবে যদি আমি ব্যবস্থাটাকে না, ভালো ব্যবস্থা না প্রতিষ্ঠা করতে পারি, তাহলে তো চলতেই থাকবে এগুলো। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি একটা ভালো বার্তা আছে, হলো অনেকটাই। কালকে দেখি ওদের সাথে কথা বলবো। আর 9 তারিখেরটা আমার খেয়াল 9 ফেব্রুয়ারি গৌতমদার ওখানে। হ্যাঁ, হ্যাঁ, উত্তম বাবুকেও বলবেন, সকলকেই বলবেন। এটা এছাড়াও যদি আমার সঙ্গে কথা বলতে চান বলতে হ্যাঁ পারেন। আমার হ্যাঁ সঙ্গে হ্যাঁ আমাকে যে কেউ হ্যাঁ। ফোন করে, যখন তখন ফোন করে, কোনো সমস্যা নেই। হয়তো আমি না ধরলে শোনো, পরে এই কল ব্যাক করে কথাগুলো নিলাম। হ্যাঁ, তোমাকে বলছি, এই কথাগুলো ওরা বলতেই পারে এবং বলাও হয়েছে, কিন্তু এটা ত্রুটি। মানে ধরো এই যে যারা ট্রস্কিপন্থী, তুমি তো বুঝে গেছো কারা কারা কারা, সিপিএম, এই যে কে লিবারেশন, কে আরএসপি, উত্তম শিবাজির আরএসপির লোক, মানে বেরিয়ে গেছে, কিন্তু ওই পার্টি করতো। আচ্ছা, তবু একটা নকশাল পার্টির সঙ্গে জড়িত, তা ভিন্ন রকম আছে। কিন্তু এই যে একটা সুযোগ দিলাম যে মাধবের সঙ্গে চলো আমরা বই ডিবেট করি, ডিবেট করলে আমাদেরও অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা ভুল কাদা ছোড়াছুড়ি করছি, এ ওর বিরুদ্ধে এসওসি, সিপিএম এর বিরুদ্ধে সিপিএম, নকশালের বিরুদ্ধে এইসব করে বেড়াচ্ছি। আমরা তো অ্যাকচুয়ালি নতুন ব্যবস্থার কথা আমাদের চর্চা করা উচিত। এইবার সিপিএম এর একটা অংশ বা সংসদীয় রাজনীতির একটা অংশ তারা করছে কি, ঢুকিয়ে দিয়েছে মানুষকে এবং পার্টির লোকজনদের যে না, এখন ভোটই শেষ কথা।
হ্যাঁ, এই ব্যবস্থাটা ক্ষমতায় আছি তারপর দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা খারাপ। তাহলে হ্যাঁ ক্ষমতায় এসে কি করবে ওইটাই তো আগে ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, ক্ষমতায় এসে কি তুমি করবে ওইটা ক্লিয়ার হলে লোকে অটোমেটিক ভোট দিয়ে দেবে। 100 ঠিকই, তুমি ভোট চাইছো সেই কাজটাই ক্ষমতায় আমরা যাও। আগে করছি। আমরা হ্যাঁ, আমাদের দল খোলার প্ল্যান একদম শেষে, যখন জনগণ চাইবে, জনগণ খুলবে দল। হুম হুম কারণ আমাদের তো পলিটিক্যাল মডেল তো রয়েছে, তা জনগণ এই দলটা খুলবে, আমরা কিন্তু দল খুলছি না। আমরা জাস্ট মাধ্যম হিসেবে এই ব্যবস্থার বিষয়টা প্রচার করছি, আলোচনা করছি, সমীক্ষা হুম করছি। হুম জনগণ যখন এটা রাজি হবে, তখন যখন পপুলার হবে, মিডিয়াতে আসবে, তখন জনগণ বলবে যে আমাদের এখন দল তৈরি করে এখন ক্ষমতায় আমরা আসতে চাইছি। তার আগে আলোচনাগুলো হুম হোক, সর্বস্তরে যাক, সেটাই। হুম হুম প্রত্যেকটা মানুষ যাচাই করে দেখুক, হ্যাঁ, সে নেতা হোক, মন্ত্রী হোক, আম্বানি আদানি সবাই যাচাই করে দেখুক। এই সময়টা আমরা দিচ্ছি এখন।